আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের ইকোনমিক্স ফার্স্ট পেপারের CQ1 শর্ট ক্লাসে। এই ক্লাসে আমরা রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি কলেজ রাজুক উত্তরা মডেল কলেজের নির্বাচনী পরীক্ষার গুরুত্বপূর্ণ সিকিউগুলো সলভ করব এবং এমন সিকিউগুলো এবার 2026-এ রাজুক উত্তরা মডেল কলেজে এসেছিল যেগুলো তোমার এইচএসসি পরীক্ষাতে যে কোনো বোর্ডে আসতে পারে। তো আমরা আমাদের এই নিয়মিত ভিডিওগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কলেজের সিকিউ এমসিকিউ সলভ করব এবং এগুলোর উপরেই তোমাদের প্রিপারেশন হয়ে যাবে আশা করি, কারণ এই ধরনের কোশ্চেন তোমরা ফেস করবে এইচএসসিতে। আমাদের এইচএসসি পরীক্ষার কোশ্চেনগুলো কারা করেন? টিচাররাই তো করেন, তাই না? কোন সব কলেজের টিচাররা? যারা মাস্টার ট্রেনার থাকেন বিভিন্ন বোর্ডে, ভালো ভালো কলেজে, সেই সব বোর্ডের ভালো ভালো কলেজের বা ঢাকার যে ভালো ভালো কলেজগুলো আছে সেসব কলেজের টিচাররাই মূলত কোশ্চেন করে থাকেন। আর এবার যেহেতু অভিন্ন কোশ্চেনে এইচএসসি পরীক্ষা হবে, তার মানে ঢাকার কলেজগুলো এবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাজুক উত্তরা মডেল কলেজ, ঢাকা কলেজ, নটরডেম কলেজ, হলি ক্রস, সেন্ট জোসেফ, ভিকারুননিসা, এইসব যে কলেজগুলো আছে, তো এদের কোশ্চেনগুলো আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সলভ করব। নিয়মিত আমরা এই ক্লাসগুলো করব। তো তার মধ্যে আজকে আমাদের রাজুক উত্তরা মডেল কলেজ, তোমরা জানো যে 11টা কোশ্চেন আসে আমাদের পরীক্ষাতে। তো তার মধ্যে এবারের টেস্ট পরীক্ষাতে রাজুকের যে 11টা কোশ্চেন ছিল তার মধ্যে 8টা কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই 8টা কোশ্চেন নিয়ে আমাদের এই ক্লাস। বাকি 3টা কম্পারেটিভলি সহজ, এইচএসসিতে আসার মতো এতটা গুরুত্বপূর্ণ না এবং একটু ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স নাই, সেগুলো আমি বাদ দিয়েছি। বাকি 8টা এক্সিলেন্ট কোশ্চেন, জাস্ট এগুলো সলভ করো, দেখো যে তোমার পুরো ইকোনমিক্সের উপর একটা নলেজ চলে আসবে। তাহলে দেখি আমরা ক্লাসটা। দেখো, রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকার, এটা 2026 নির্বাচনী পরীক্ষার 1 নম্বর কোশ্চেন ছিল। তোমরা জানো 11টা করে কোশ্চেন আসে, রাইট? 11টা কোশ্চেন আমাদের দেখার দরকার নেই, তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো দেখব, ঠিক আছে? তার 11টা কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ থাকে না, আবার প্রত্যেকটা কোশ্চেন এমন থাকে না যে যেগুলো তোমরা মোটেই আনসার করতে পারবে না। যেগুলো একদম সহজ কোশ্চেন বা এসএসসিতে আসার মতো নয় সেগুলো বাদ দিয়েছি। কিছু ডেসক্রিপটিভ আছে যেগুলো কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম নাই, অ্যানালিটিক্যাল প্রবলেম নাই, সেগুলো আমি বাদ দিয়েছি। আচ্ছা, তাহলে 1 নম্বর কোশ্চেনে এখানে বলা হচ্ছে, দেখো নিচে এক্স ও ওয়াই দুটি দ্রব্যের উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া হলো। আচ্ছা, তাহলে দেখো একটা সূচি এখানে দেওয়া আছে এবং এই সূচি থেকে তোমার সৃজনশীলের ক, খ, গ, ঘ আনসার করতে হবে। আচ্ছা, তো নর্মালি ক নম্বরের সাথে আমাদের উদ্দীপকের কোনো সম্পর্ক থাকে না, ঠিক আছে? খ নম্বরও মাঝে মাঝে থাকে, বাট অধিকাংশ ক্ষেত্রে থাকে না। গ এবং ঘ উদ্দীপক থেকে আমাদেরকে আনসার করতে হয়, রাইট? আচ্ছা, তাহলে আমরা উদ্দীপকটা একটু খেয়াল করি যে এইখানে এক্স দ্রব্য তার উৎপাদন দেওয়া আছে এবং ওয়াই দ্রব্য তার উৎপাদন দেওয়া আছে এবং দুইটা সংমিশ্রণ বিন্দু নির্দেশিত আছে। আচ্ছা, আর কিছু দেওয়া নাই, ঠিক আছে? উদ্দীপকটা থাক, আমরা ক এবং খ আনসার করে আসি। ক নম্বরে বলছে দুষ্প্রাপ্যতা কাকে বলে। তো অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন দুইটা জয়েন্ট কনসেপ্ট আমরা পড়েছি, রাইট? দুষ্প্রাপ্যতা ও নির্বাচন মনে পড়ে? একটু খেয়াল করার ট্রাই করো যে দুষ্প্রাপ্যতা কাকে বলে। আমরা কি পড়েছিলাম? আমরা দেখেছিলাম যে আমাদের মানব জীবনে অভাব অসীম এবং সম্পদ সীমিত, তাই না? এটাই তো আমাদের প্রধান অর্থনৈতিক সমস্যা, তাই না? আচ্ছা, তো এই যে মানুষের অভাব অসীম এবং সেই তুলনায় সম্পদ সীমিত, এই সম্পদের তুলনায় তোমার হচ্ছে অভাবের তুলনায় সম্পদের যে সীমাবদ্ধতা, সেটাই হচ্ছে দুষ্প্রাপ্যতা, ঠিক আছে? দুষ্প্রাপ্যতা এর ইংরেজি কি? স্ক্যারসিটি, রাইট? স্ক্যারসিটি, SCARCITY, স্ক্যারসিটি মানে অভাব, এক কথায় বলা যায়। মানে আমাদের যে পরিমাণে অভাব তার চেয়ে সম্পদটা সীমিত, এটাই হচ্ছে দুষ্প্রাপ্যতা। আচ্ছা, খ নম্বরে বলছে নির্দেশমূলক অর্থব্যবস্থায় প্রতিযোগিতা থাকে না কেন। তোমাকে আগে বুঝতে হবে নির্দেশমূলক অর্থব্যবস্থাটা কি। দেখো, নির্দেশমূলক অর্থব্যবস্থা হচ্ছে মূলত সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, ঠিক আছে? তাহলে নির্দেশমূলক হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এখন তুমি একটু কল্পনা করো যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাটা কেমন হয়। সেখানে কি কোনো প্রতিযোগী প্রতিষ্ঠান থাকতে পারে? ডেফিনেটলি পারে না। এখানে রাষ্ট্র সব কিছু নিয়ন্ত্রণ করে, তাই না? ধরো যে বাংলাদেশে তো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা নাই, রাশিয়াতে আছে, চায়নাতে ছিল এক সময়, এখন আর নাই, কিউবাতে আছে। এইসব দেশগুলোতে কেমন? এখানে সব কিছু রাষ্ট্র পরিচালনা করে। ধরো যে হচ্ছে বাংলাদেশ কিছু কিছু ক্ষেত্রে, বাংলাদেশ তো মিশ্র অর্থনীতির দেশ, কিছু কিছু ক্ষেত্রে সমাজতান্ত্রিক অ্যাপ্রোচ আছে, সেগুলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করাই। দেখো যে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরটা, এটা কি যে কোনো ব্যক্তি চাইলে বিদ্যুৎ উৎপাদন করতে পারে? না, এটা শুধুমাত্র রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। এ কারণে কোনো কম্পিটিটর নাই এখানে। ধরো যে একটা গ্রামে সেখানে পল্লী বিদ্যুৎ আছে, এখানে অন্য কেউ নাই। ধরো একটু মফস্বল এলাকায় ডেস্কো আছে, এখানে অন্য কেউ নাই, ঠিক আছে? তো আবার কোথাও দেখো পিডিবি আছে, সেখানে অন্য কেউ নাই।
তার মানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল লক্ষ্যই হচ্ছে এখানে বাজার উন্মুক্ত থাকে না, এখানে যে কেউ বাজারে প্রবেশ করতে পারে না, যে কারণে এখানে কোনো প্রতিযোগিতা থাকে না, এখানে বিক্রেতা সংখ্যা একজন থাকে এবং সেটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, যে কারণে যেটা ঘটে যে তোমার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় বা নির্দেশমূলক অর্থব্যবস্থায় কোনো প্রতিযোগিতা থাকে না। কি বুঝতে পারছো বিষয়টা? খুব বেশি সুন্দর করে লেখা যায় পরীক্ষাতে, তাই না? এবং অর্থনীতির সবচেয়ে বড় মজা হচ্ছে যে এখানে টিচারের কোনো স্কোপ থাকে না মার্ক কাটার। একটা সৃজনশীলে 10 মার্ক, 10 মার্কে 10ই পাওয়া সম্ভব অর্থনীতিতে, কারণ তুমি ক নম্বর আনসার করছো, তোমার ডেফিনেশন জিজ্ঞাসা করছে বা ছোট্ট একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে, এটা সঠিক হলে তো তোমাকে মার্ক কাটবে না, এখানে 1 মার্কই তোমাকে দেবে। খ নম্বরে তুমি যদি সুন্দর মতো আনসার করতে পারো, যে প্রথমে এক কথাতে উত্তর, তারপর সেটাকে একটু সাবস্টেন্সিয়েট করে এক্সপ্লেইন করে দেওয়া, এটা যদি করে দিতে পারো, 2 মার্কের মধ্যে তোমাকে 2 দিবে, 1 মার্কও কাটবে না। তার মানে এখানে ক এবং খতে পূর্ণাঙ্গ মার্কস তোমার পাওয়া সুযোগ আছে। এবং আমরা জানি যে অর্থনীতিতে গ এবং ঘ ম্যাথমেটিক্যাল থাকে, তো ম্যাথমেটিক্সে আবার টিচার মার্ক কাটবেন কিভাবে? এখানে তোমাকে ফুল মার্কসই দিবেন তোমার যদি ম্যাথ কারেক্ট হয় এবং প্রত্যেকটা বিষয় তুমি যদি সুন্দর করে লিখে আনসার করতে পারো। বিষয়টা হচ্ছে এমন। এবং অর্থনীতিতে 11টা সৃজনশীলের মধ্যে 11টাই ম্যাথ নাও আসতে পারে, অ্যাটলিস্ট 2টা-3টা থাকবে যেগুলোতে ম্যাথমেটিক্স নাই। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো ওইগুলো আনসার করবা না, যেগুলোতে ম্যাথমেটিক্স আছে সেইগুলো আনসার করবা, এতে তোমার ফুল মার্কস থেকে যাবে, রাইট? আচ্ছা, এবার আমি দেখি গ নম্বর বলছে যে উদ্দীপকের আলোকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তাহলে এই যে চার্ট দেওয়া আছে, সূচি দেওয়া আছে, এখান থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে। তো আমরা এখানে একটা অ্যাডিশনাল স্লাইড নিয়ে নিচ্ছি এবং এইখানে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। তো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করার জন্য যেটা করতে হবে, আমাদের তো একটা হচ্ছে তোমার গ্রাফ অঙ্কন করে নিতে হবে, তাই না? যে গ্রাফের মধ্যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করব। আচ্ছা, তো আমি এখানে ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল দুইটা লাইন নিয়ে নিচ্ছি এবং এইখানে মূলত আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করব। ওকে, তো আমরা জানি যে অর্থনীতিতে সবসময় লম্ব অক্ষে কি থাকে, মানে ওয়াই অক্ষ, যেটা একটা ওয়াই অক্ষ, একটা 0 বিন্দু, আর একটা হচ্ছে এক্স অক্ষ। তো এই দিকে আমরা হচ্ছে, যেহেতু এটা উৎপাদন সম্ভাবনা রেখা, এখানে দুইটা যে দ্রব্য আছে এক্স এবং ওয়াই, দুইটাই হচ্ছে উৎপাদনকে বোঝাচ্ছে। তো এইখানেও আমরা এক্স দ্রব্যের উৎপাদন এবং ওয়াই দ্রব্যের উৎপাদন দুইটা নির্দেশ করে দিব। আচ্ছা, তো এই দিকে দিচ্ছি আমি এক্স দ্রব্যের উৎপাদন, এক্স দ্রব্যের উৎপাদন, ঠিক আছে? এক্স দ্রব্যের উৎপাদন দিচ্ছি আমি ওয়াই অক্ষে, এবং নিচ দিকে যেটা আছে এই দিকে আমি দিচ্ছি ওয়াই দ্রব্যের উৎপাদন, ঠিক আছে? ওয়াই দ্রব্যের উৎপাদন। আচ্ছা, তো এখন যে বিন্দুগুলো নির্দেশিত আছে এক্স অক্ষে 0, 1, 2, 3, 4 এতটুকু। আচ্ছা, তো আমরা এখানে তো 0 পাচ্ছি আমরা, তো এখানে দেখো 1, 2, 3, 4, আমি একটু বাড়িয়ে 5 পর্যন্ত নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে, তাছাড়া তেমন কিছু নাই। তাহলে 1, 2, 3, 4, 5। ওকে, এখানে বাংলাতে আছে, বাংলাতে লিখব। ওয়াই অক্ষে 12, 10, 8, 5, 0 এমন আছে, ঠিক আছে? তার মানে সর্বোচ্চ হচ্ছে 12 পর্যন্ত। তাহলে আমি এইদিকে যদি যাই 2, 4, 6, 8, 10, 12, 14, দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু জাস্ট বাড়িয়ে নিয়েছি এমন। তো তুমি এখানে লিখে দাও 2, 4, 6, 8, 10, 12 এবং 14। ওকে, এবার আমরা সংমিশ্রণ বিন্দুগুলো অঙ্কন করব। সেটা হচ্ছে যখন এক্স দ্রব্যের উৎপাদন ছিল 0 একক, তখন ওয়াই দ্রব্য ছিল 12 একক। তাহলে আমি একটু অন্য কালার ইউজ করি দেখতে জাস্ট একটু সুন্দর লাগার জন্য। তো এক্স দ্রব্য 0, ওয়াই হচ্ছে 12। তাহলে এই যে এক্স দ্রব্য 0 এবং ওয়াই হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সংমিশ্রণ বিন্দু। তারপরে আছে এক্স দ্রব্য 1 একক, ওয়াই দ্রব্য 10 একক। তাহলে এক্স দ্রব্য যখন একটু বাড়তেছে তখন এটা সামান্য কি হচ্ছে, সামান্য একটু কমে যাচ্ছে, নিয়ে এই যে 10 একক হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংমিশ্রণ বিন্দু। তারপর এক্স দ্রব্য 2 একক এবং ওয়াই দ্রব্য 8 একক। এক্স দ্রব্য 2 এবং ওয়াই হচ্ছে এই 8 পর্যন্ত। তাহলে এই যে দেখো 8 পর্যন্ত। তারপর x3, y5, x3 হলে y5, মানে 4 এবং 6 এর মাঝে হচ্ছে 5 এর অবস্থান, ঠিক আছে? এই যে এই বরাবর আমাদের 5 এর অবস্থান। আচ্ছা, তারপর যেটা আসে যে x4 এবং y0, x4 হলে y0, তাহলে এই পর্যন্ত। দেখো তো আমাদের এটা অঙ্কন করা শেষ হয়ে গিয়েছে। সংমিশ্রণ বিন্দুগুলোর নাম দেওয়া ছিল, প্রথমটা হচ্ছে এ, তারপর বি, সি, ডি, ই, ঠিক আছে?
তো প্রথমটা হচ্ছে এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, তারপর হচ্ছে ই। এই নামগুলো আমাদের দেওয়া ছিল, রাইট? আচ্ছা, তো এখন আমরা নামগুলো দিয়েছি, এবার আমরা যোগ করে দিব যেভাবে আছে, এখান থেকে যোগ করতে পারো, এভাবে দিতে পারো। তুমি যে দিক থেকে দাগ টানতে সুবিধা মনে করো ঠিক সেই দিক থেকেই তুমি দাগ টানবা, তাহলেই হবে। আচ্ছা, এই যে আমরা যে রেখাটা পেলাম না, এই রেখাটাকে তুমি অন্য কালার দিতে পারো যাতে তোমার চোখে একটু স্পষ্ট দেখা যায়, ঠিক আছে? পরীক্ষাতে তো সুযোগ নাই, কারণ পরীক্ষাতে তোমাকে সব পেন্সিল দিয়ে করতে হবে, ঠিক আছে? এখানে কোনো কালার চয়েসের সুযোগ নাই, বাট আমার এখানে যেহেতু ছিল আমি কালার চয়েস করে দিলাম। তো এই যে রেখাটা হলো, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যেটাকে কি বলা হয়? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিপিসি রেখা, ঠিক আছে? তো এইখানে তুমি যদি এমন শুধু চিত্রটা অঙ্কন করো, তোমাকে কি ফুল মার্কস দিবে? ডেফিনেটলি না, তোমাকে ফুল মার্কস দিবে না। তাহলে তুমি কিভাবে আনসার করবা? কিভাবে আনসার করলে ফুল মার্কস পাওয়া যায় সেটা আমরা দেখার চেষ্টা করি। তুমি প্রথমে দিবা হচ্ছে, তুমি লিখলা গ নম্বর, ঠিক আছে? গ নম্বর দিয়ে তুমি এভাবে লিখলা উত্তর। আচ্ছা, লেখার পরে তুমি এটা আন্ডারস্কোর করলা একটা অন্য কালারের পেন দিয়ে, তারপর তুমি কালো কালিতে লেখা শুরু করলা। আমি সাদা রং নিচ্ছি। তো তুমি এবার লিখবা, উপরে লিখবা এটা যে হচ্ছে উদ্দীপকের বা উদ্দীপকে প্রদত্ত সূচি থেকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো, ঠিক আছে? অঙ্কন করা হলো। আচ্ছা, নিয়ে তার নিচে তুমি রেখাটা অঙ্কন করবা, ঠিক আছে? এবং এর নিচে একটা কথা তোমাকে লিখে দিতে হবে, সেটা কি লিখতে হবে? চিত্র উৎপাদন সম্ভাবনা রেখা, চিত্র উৎপাদন সম্ভাবনা রেখা, ঠিক আছে? এটা তোমাকে এখানে লিখে দিতে হবে। আচ্ছা, তাহলে তুমি উপরে ইন্ট্রোডাকশনটা লিখলা, চিত্র অঙ্কন করা হয়ে গেল। এই চিত্রের নিচে তোমাকে চিত্রের ব্যাখ্যা লিখতে হবে, ঠিক আছে? এবার তুমি কি করবা? তুমি লিখবা হচ্ছে অঙ্কনের বিবরণ, ঠিক আছে? অঙ্কনের বিবরণ। এবার তুমি এই অঙ্কনের বিবরণটা দিবা, সেটা কিভাবে তুমি অঙ্কন করেছো সেভাবে তুমি লিখবা। আমি খুবই ব্রিফলি এখানে একটু দেখিয়ে দিচ্ছি তোমাকে যে কিভাবে তুমি এটা লিখতে পারো। অঙ্কনের বিবরণে তুমি লিখবা যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কনের জন্য এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর রেখাচিত্র অঙ্কন করি, ঠিক আছে? বা একটি গ্রাফ অঙ্কন করি। তারপরে তুমি লিখবা হচ্ছে যে ওয়াই অক্ষে এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ এবং এক্স অক্ষে ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণ নির্দেশিত আছে, ঠিক আছে? এবার তুমি লিখবা যে ওয়াই অক্ষে এক্স দ্রব্যের উৎপাদন যখন 0 একক, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে 12 একক। যখন এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়ে যথাক্রমে 1, 2, 3 এবং 4 হয়, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন ক্রমাগত হ্রাস পেয়ে 10, 8, 5 এবং 0 হয়। এখানে 5 তুমি লিখে দিও, 0 হয়, ঠিক আছে? এবং এই প্রত্যেকটা সংমিশ্রণ বিন্দু যথাক্রমে এ, বি, সি, ডি এবং ই, অতএব এ, বি, সি, ডি এবং ই যোগ করলে আমরা এ ই, ঠিক আছে? বিন্দু দুইটা তুমি জাস্ট নিয়ে নিবা, এ ই উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি রেখা পাই, ঠিক আছে? এভাবে তুমি অঙ্কনের বিবরণটা দিয়ে দিবা, দিলে তোমাকে এখানে ফুল মার্কস দিবে। তাহলে কি বুঝতে পারছো এখানে একটা উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে কমপ্লিট করতে হয়? এখন তোমরা বুঝতে পেরেছো। 1 মার্ক তোমাকে কাটবে না, একটা সিঙ্গেল মার্কস তোমার এখান থেকে কাটবে না। আচ্ছা, ঘ নম্বরে আসি। ঘ নম্বরে বলছে যে এক্স সমান 2, ওয়াই সমান 6 একক এবং এক্স সমান 3 একক, ওয়াই সমান 10 একক এই সংমিশ্রণে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে আমরা এইখানে এই বিষয়টা দেখিয়ে দিব। দেখো, আমরা হচ্ছে এটা একটু মুছে নিই, এখান থেকে মুছে যাচ্ছে না। আমি হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটার জন্য আবার নতুন করে চিত্র অঙ্কন করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি হচ্ছে এইখানটাতেই দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পসিবল না, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, এটা ছিল আমাদের বেসিক চিত্রটা। এখন যেটা বলতেছে, ঠিক আছে, বলতেছে এইখানে দেখো যে এক্স হচ্ছে 2 একক আর ওয়াই হচ্ছে 6 একক। আচ্ছা, আমি অন্য কালার দিয়ে এইখানে এক্স হচ্ছে 2 একক, এইদিকে এক্স দ্রব্য ছিল আমাদের, রাইট? আর এইদিকে ছিল হচ্ছে ওয়াই দ্রব্য। তো এক্স হচ্ছে 2 একক মানে এটা, এবং ওয়াই হচ্ছে 6 একক, ওয়াই 6 একক। তো এই দুইটার সংমিশ্রণ বিন্দু আমরা কোথায় পাই দেখো তো? এই দুইটার সংমিশ্রণ বিন্দু পাই আমরা এইখানটাতে, তাই না? এই যে এইটা। আচ্ছা, পরের শর্তে বলছে x3 y10,
x3 আর y10। আচ্ছা, তো এই যে 10 হচ্ছে এইখানে, তাহলে রেখাটা টানলে এই আর এই, তার মানে এটা গিয়ে মিলতেছে হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে। আচ্ছা, তো তোমরা ওই আগের এই চিত্রটাতেও ছিল, বাট আমি যদি আগের কোশ্চেন একটু ব্যাক করি, যে এইখানে একটা বিষয় লিখে দিবা, সেটা হচ্ছে এই যে চিত্রটা যে আমরা অঙ্কন করেছি, চিত্রের মধ্যে যে কোনো বিন্দুকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল। কি বলা হয়? অর্জনযোগ্য অঞ্চল। মানে এর মধ্যে তুমি উৎপাদন করতে পারবা, ঠিক আছে, এর মধ্যে তুমি উৎপাদন করতে পারবা। আর বাইরের যে কোনো বিন্দুকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল, ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে তুমি চাইলেও উৎপাদন করতে পারবা না, অর্জনযোগ্য অঞ্চল, ঠিক আছে। আচ্ছা, তার মানে তুমি চাইলেও এই বাইরে উৎপাদন করতে পারবা না। এখন তুমি যদি উৎপাদন করো এই বিন্দুতে, আমি এটার নাম দিলাম হচ্ছে এফ আর এটার নাম দিলাম হচ্ছে জি। তুমি যদি এফ বিন্দু উৎপাদন করো, দেখো এটা খুবই অদক্ষ উৎপাদন, কারণ তুমি চাইলেই এই যে এইদিকে এক্স দ্রব্য যেটা আছে, এই এক্স দ্রব্যকে এতটুকু বৃদ্ধি করতে পারতা, অথবা এই যে এইদিকে ওয়াই দ্রব্য যেটা আছে এইটাকে তুমি এতটুকু বৃদ্ধি করতে পারতা, বাট তুমি করতেছো না, তার মানে এটা হচ্ছে অদক্ষ উৎপাদন। আবার তুমি যদি এই জি বিন্দু কল্পনা করো, মানে হচ্ছে y10 এবং x3 এই অনুপাতে উৎপাদন করো, এটা ইম্পসিবল, কারণ একই সাথে তুমি যদি y10 একক উৎপাদন করতে চাও, x সর্বোচ্চ 1 একক উৎপাদন করা যায়, কারণ এটা হচ্ছে সর্বোচ্চ লিমিট, পিপিসি রেখা হচ্ছে সর্বোচ্চ লিমিট, রাইট। আচ্ছা, আবার তুমি যদি হচ্ছে x দ্রব্য 3 একক উৎপাদন করতে চাও, তাহলে তুমি y উৎপাদন করতে পারবা সর্বোচ্চ 5 পর্যন্ত, কারণ এই যে এইখানে সেটা মিলতেছে। কি বুঝতে পারছো? তাহলে এই যে শর্ত এখানে দেওয়া আছে যে x2 এবং y6 এই অনুপাতে উৎপাদন যদি করা হয়, সেটা হবে কি অদক্ষ উৎপাদন। তাহলে এই যে এফ বিন্দু যেটা, এটাকে আমরা বলবো কি অদক্ষ উৎপাদন, ঠিক আছে, অদক্ষ উৎপাদন। আচ্ছা, আর জি বিন্দু যেটা আছে, জি বিন্দুর কন্ডিশন ছিল হচ্ছে x3 এবং y10 যদি এভাবে উৎপাদন করা হয়, সেটা হবে অর্জনযোগ্য উৎপাদন, ঠিক আছে। তাহলে জি হচ্ছে অর্জনযোগ্য উৎপাদন, মানে এইভাবে কখনো উৎপাদন করা সম্ভব না, এতটুকু উৎপাদন করা সম্ভব নয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো তুমি যদি পরীক্ষাতে লিখতে পারো এবং এই চিত্রটা অঙ্কন করতে পারো, তাহলে তোমার এখানে ফুল মার্কস, ঠিক আছে। এবার তোমার কাজ হবে কি, দেখো এই কোশ্চেনটা দিছে তোমার ফার্স্ট চ্যাপ্টার থেকে, রাইট। ফার্স্ট চ্যাপ্টারটা একটু খুলে দেখা, উৎপাদন সম্ভাবনা রেখা একটু খুলে দেখা, ঠিক আছে। ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে বলি, কোশ্চেন দিবে দুইটা জায়গা থেকে সৃজনশীল। এক নম্বর হচ্ছে এই উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা, আর আরেকটা হচ্ছে বিভিন্ন অর্থ ব্যবস্থা, বিভিন্ন অর্থ ব্যবস্থা, ঠিক আছে। তোমার সিকিউ কোশ্চেন এই জায়গা থেকেই করবে, এর বাইরে করবে না, এটা শিওর থাকো। তার মানে অর্থ ব্যবস্থা তো আমরা জানি একটু ডেসক্রিপটিভ, এখানে ম্যাথ নাই, বাট হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এখানে তো ম্যাথমেটিক্স আছে, তো তোমার ফোকাস থাকবে ম্যাথমেটিক্সে। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট চ্যাপ্টার থেকে কোশ্চেন করলে, ঠিক আছে। তাহলে আমাদের এইটা ডান, এটা আমরা সলভ করে ফেললাম, ঠিক আছে, এটা ডান, ওকে। তো 2 নম্বর কোশ্চেনে আমরা আসি, রাজগুপ্তরা মডেল কলেজের। এখানে একজন ভোক্তার কমলা লেবু ও প্রান্তিক উপযোগ নিম্নরূপ, ঠিক আছে। তার মানে আমাদের ওই যে ভোক্তা ও উৎপাদকের আচরণ সেকেন্ড চ্যাপ্টার থেকে দিয়েছে কোশ্চেনটা। তো কমলা ভোগের একক দেওয়া আছে 1, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে সপ্তম পর্যন্ত, এবং প্রান্তিক উপযোগ দেওয়া আছে 25, 20, 15, 10, 5, 0 এবং -5 এভাবে দেওয়া আছে। আচ্ছা, তো ক নম্বরে কোশ্চেন করছে ঢাল কাকে বলে। ডেফিনেটলি এইখানে তো হচ্ছে তোমার ক নম্বর কোশ্চেনের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, তো ঢাল কাকে বলে। আচ্ছা, তো ঢালের একটু সূত্রটা কল্পনা করো, তাহলে তুমি এই ডেফিনেশনটা পেরে যাবে। তো ঢালের আমরা সূত্র দেখেছিলাম ডেল ওয়াই বাই হচ্ছে ডেল এক্স, মানে এইভাবে আমরা ঢাল মূলত নির্ণয় করে থাকি, বা হচ্ছে এটাকে লেখা যায় y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এভাবে আমরা ঢাল নির্ণয় করে থাকি, তাই না। আচ্ছা, এখানে ঢাল সমান আমি লিখে দিই। তো এইখানে বিষয়টা কি ঘটে বলো তো, অর্থনীতিতে ওয়াই অক্ষ যেটা, ওয়াই অক্ষে থাকে হচ্ছে স্বাধীন চলক, ওয়াই অক্ষে কি থাকে, ওয়াই অক্ষে থাকে স্বাধীন চলক, আর এক্স অক্ষে থাকে নির্ভরশীল চলক। আচ্ছা, তো এখন তার মানে তুমি সংজ্ঞাটা এখান থেকে ফ্রেমিং করো যে নির্ভরশীল চলকের, আমি ভুল বলতে, স্বাধীন চলক কি হবে,
স্বাধীন চলকের উপর ভিত্তি করে বা স্বাধীন চলকের পরিবর্তনের উপর ভিত্তি করে নির্ভরশীল চলকের যে পরিবর্তন হয় সেটাকেই অর্থনীতিতে ঢাল বলে। ঠিক আছে, তার যে রেখাচিত্র সেটাকে ঢাল বলে। ঠিক আছে, রেখাচিত্রটা হচ্ছে মূলত ঢাল। তার মানে এখন তুমি এক কথা এই সংজ্ঞাটা লিখলে তোমার এখানে ফুল মার্কস দিয়ে দিবে। খ নম্বরে বলছে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর নয়, ব্যাখ্যা করো। গিফেন দ্রব্যটা কি? গিফেন দ্রব্য হচ্ছে যেগুলো আমাদের লাইফের জন্য মাস্ট, লাইফের জন্য যেগুলো মাস্ট সেগুলোকে বলে গিফেন দ্রব্য। যেমন হচ্ছে জীবন রক্ষাকারী ঔষধ, এটা মাস্ট লাইফের জন্য। লবণ, এটা মাস্ট, একদম ন্যূনতম যে খাবার সেটা মাস্ট লাইফের জন্য। তো এইগুলোর ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না। কেন হয় না? কারণ চাহিদা বিধিতে আমরা জানি যে দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে যায় এবং দাম হ্রাস পেলে চাহিদা বেড়ে যায়, এটা হচ্ছে আমাদের চাহিদা বিধি। কিন্তু একটা বিষয় খেয়াল করো যে এইখানে এই যে গিফেন দ্রব্য যেগুলো আছে, জীবন রক্ষাকারী ওষুধ, কোনো কারণে যদি জীবন রক্ষাকারী ওষুধের দাম একটু বেড়ে যায়, তো তুমি কি মানে তুমি বাঁচবা না ওই ওষুধ না খাইলে? তো তুমি কি ওই ওষুধ খাওয়া বাদ দিয়ে দিবা? এটা কি হয়? তুমি কষ্ট হইলেও ওই ওষুধটা কিনবা, ওইটা তুমি খাবা। তার মানে এখানে চাহিদা বিধি কাজ করতেছে না। আবার ধরো হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধ একদম বিনামূল্যে হয়ে গেছে বা একদম খুব কম দামে হয়ে গেছে, তাইলে কি তুমি অসুখ না হইলে ওইটা খাবা? খাবা না তো। মানে ওইটার কনজাম্পশন লিমিটেড, ফিক্সড, মানে এটা কেউ কম বেশি করে না। দাম কম হইলেও করে না, বেশি হইলেও করে না, ফ্রি হইলেও করে না। আবার দেখো লবণ, লবণের দাম যদি অনেক কমে যায় তাহলে তুমি বেশি বেশি লবণ খাবা। যে লবণের দাম খুবই কম, খুবই সস্তা, তাহলে আমি একটু বেশি বেশি লবণ খাই, মানে 1 কেজি লবণ একবারে সবজির মধ্যে দিয়ে দিই, নিয়ে খাই, একদম সস্তা হয়ে গেছে লবণ, এটা কেউ করবে না। আবার লবণের দাম একটু বেড়ে গেছে, তাও কি মানুষজন লবণের কনজাম্পশনটা কমিয়ে দিবে? দিবে না, একই অ্যামাউন্টে চলবে। তার মানে এটা কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ গিফেন দ্রব্য এমন কিছু দ্রব্য যেগুলো আমাদের জীবনের সাথে এমনভাবে জড়িত যে দামের উত্থান বা পতন এটা আমাদের চাহিদার উপরে প্রভাব ফেলে না, যে কারণে গিফেন দ্রব্যের উপর বা গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না। কি বুঝতে পারছো এখন? তাহলে তুমি প্রথমে এক কথাতে আনসার করে ফেলবা, তারপর একটু সাবস্টেনশিয়েট করবো উত্তরটাকে। আচ্ছা, গ নম্বরে বলছে উদ্দীপকের প্রাপ্ত তথ্যের আলোকে মোট উপযোগ নির্ণয় করে রেখাচিত্র অঙ্কন করো। তাহলে এখানে প্রান্তিক উপযোগ আছে, আমাদেরকে মোট উপযোগ অঙ্কন করতে হবে। তো এর জন্য আমরা একটা স্লাইড অ্যাড করে নিই। তো দেখো আমরা কিভাবে মোট উপযোগ এখান থেকে নির্ণয় করি। আচ্ছা, তো আমরা হচ্ছে মোট উপযোগ নির্ণয় করতে গেলে পাশাপাশি আমাদেরকে 3টা ঘর লাগবে, এবং ওইখানে যেহেতু তোমার হচ্ছে ছিল 8টা ঘর, তো আমরা ওইখানে 8টা ঘর টেনে নিব। আচ্ছা, তো এইখানে হয়ে যাচ্ছে 2টা, তারপরে এটা 3টা, 4টা, 5টা, 6টা, 7 এবং 8। ঠিক আছে, ওকে। তো পাশাপাশি আমাদের হচ্ছে 3টা করে হইলেই হবে, 3টা করে হইলেই হবে। আচ্ছা, আমি উপরেরটা একটু বড় করে নিই, বুঝছো? কারণ এই উপরেরটাতে সমস্যা হয় যে এইখানটাতে জায়গা পাওয়া যায় না। এটাকে আমি একটু বাড়িয়ে এতটুকু করে নিচ্ছি, যাতে উপরে লেখার জন্য আমরা এনাফ স্পেস পেয়ে যাই। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রথম ঘর, প্রথম কলাম, এই হচ্ছে আমাদের সেকেন্ড কলাম, এবং এই হচ্ছে আমাদের থার্ড কলাম। এভাবে তোমাকে আনসার করতে হবে। ঠিক আছে, তুমি গ নম্বর দিয়ে লিখবা যে উদ্দীপকের তথ্যের আলোকে, এখানে বলছে মোট উপযোগ, তাই না? এই যে টোটাল ইউটিলিটি, তো মোট উপযোগ নির্ণয় করার জন্য সূচি প্রস্তুত করা হলো। আচ্ছা, তো এইখানে প্রথমে ছিল কমলা ভোগের একক। ঠিক আছে, আমি একটু ইয়েলো কালার দিই হেডলাইনটা, কমলা ভোগের একক, কমলা ভোগের একক। তোমরাও এটা করবা পরীক্ষাতে, যে এই হেডিংগুলোকে একটু কালার পেন দিয়ে লিখবা, তোমার কাছে ব্লু পেন বা গ্রিন পেন যা থাকবে সেটা দিয়ে লিখবা। আচ্ছা, প্রান্তিক উপযোগ দেওয়া আছে, প্রান্তিক উপযোগ। ঠিক আছে, প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মার্জিনাল ইউটিলিটি। আর এবার হচ্ছে মোট উপযোগ, মোট উপযোগ, মোট উপযোগ হচ্ছে কি? টোটাল ইউটিলিটি। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে প্রথম থেকে সপ্তম সেটা তো আমরা সহজে লিখে ফেলতে পারি। আমি ব্লু কালার দিয়ে লিখতেছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। ওকে, মার্জিনাল ইউটিলিটি কত আছে? 25, 20, 15, 10, 5, 0, -5, মানে 5 5 করে কমবে প্রত্যেকবার। আচ্ছা, তাহলে 25, 20, 15, 10, 5, 0, -5। এবার আমাকে মোট উপযোগটা বের করতে হবে। তো মোট উপযোগ বের করার ফর্মুলাটা হচ্ছে প্রান্তিক উপযোগ বারবার যোগ করতে হয়, তাই না? তো প্রথম প্রান্তিক উপযোগটা এখানে বসে যাবে, হুবহু যা আছে তাই। তারপর আমাদের মার্জিনাল ইউটিলিটিগুলো যোগ করতে থাকতে হবে। তাহলে 25-এর সাথে 20 যোগ করলে হয় 45, 45-এর সাথে 15 যোগ করলে হয় 60,
60-এর সাথে 10 যোগ করলে হয় 70, 70-এর সাথে 5 যোগ করলে হয় 75, 75-এর সাথে 0 যোগ করলে হয় 75 এবং 75 থেকে -5 এবার তো বিয়োগ করে দিতে হবে, তাহলে হয় 70। তাহলে এইটাই হচ্ছে আমাদের মোট উপযোগের সূচি। কি বুঝতে পারছো? কিন্তু এখানে বলেছে টোটাল ইউটিলিটি নির্ণয় করে রেখাচিত্র অঙ্কন করো। এখন আমাদেরকে রেখাচিত্র অঙ্কন করতে হবে টোটাল ইউটিলিটির জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানটাতে আমরা রেখাচিত্র অঙ্কন করে ফেলবো। আশা করি খুব বেশি কঠিন হবে না। দেখো আমরা কিভাবে এইখানে রেখাচিত্রটা অঙ্কন করি। যেহেতু আমাদের হাতে জায়গা কম, আমরা একটু ছোট করে অঙ্কন করি, একটু ছোট করে জাস্ট অঙ্কন করব। আচ্ছা দেখো, আমরা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি দুইটা রেখা টেনে নিব। আচ্ছা, এই হচ্ছে আমাদের রেখা। আচ্ছা, তো দেখো এখানে আমি সাদা কালার ইউজ করি। সাদা কালার ইউজ করলে তোমাদের দেখার জন্য এটা খুব সুন্দর হবে। এটা ওয়াই অক্ষ, এটা 0 বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ। এই দিকে হচ্ছে কমলা ভোগের একক নিচ দিকে থাকবে 7 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তুমি চাইলে একটু বাড়িয়ে 8 লিখতে পারো। একটু বাড়িয়ে দিলে সুবিধা হয়, কারণ কি সুন্দর দেখা যায়, তাছাড়া তেমন কোনো ইফেক্ট নাই। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম। এখন একটা বিষয় তোমাদেরকে বলি যে তোমরা এত ছোট করবা না, তো একটু সৌন্দর্য যেভাবে আসে পরীক্ষার খাতাতে সেভাবে অঙ্কন করবা। ডেফিনেটলি পেন্সিল দিয়ে, এগুলো কলম দিয়ে করা যাবে না। আচ্ছা, তো এবার আমরা টোটাল ইউটিলিটি জাস্ট এদিকে করবো, তাছাড়া কিচ্ছু না। আছে ম্যাক্সিমাম আছে 75 পর্যন্ত, তাই না? তাহলে আমরা 10 করে নিলেই আশা করি হয়ে যাবে। তো 10 20 30 40 50 60 70। আমাদের একটু বড় করতে হচ্ছে, খুবই দুঃখিত, একটু জাস্ট আমাদের এটা বড় করতে হবে। তো এখান থেকে আমরা একটু জাস্ট বাড়িয়ে দিচ্ছি, ধরো যে এইদিকে এতটুকু ছিল। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 80 পর্যন্ত আমরা নিচ্ছি, এই যে এই পর্যন্ত। তাহলে 10 20 30 40 50 60 70 80। ওকে, তো এখন এই দিকে আমরা একটু লিখে দিব যে এই দিকে আমাদের নির্দেশিত হচ্ছে টোটাল ইউটিলিটি এবং এই দিকে নির্দেশিত হচ্ছে আমাদের কমলা ভোগের একক। তুমি এখানে কিউ লিখে দিতে পারো, এবং যারা একটু ব্যাখ্যা করে লিখো যে প্রান্তিক উপযোগ, মোট উপযোগ এই দিকে, আর কমলা ভোগের একক বাংলাতে যারা লিখবে তাদের জন্য আরো ভালো, এটা দেখতে সুন্দর লাগে। আচ্ছা, তো এখন আমরা রেখাচিত্র তথ্যের আলোকে অঙ্কন করব। দেখো, তো যখন হচ্ছে 1 একক ভোগ করেছে তখন আমাদের টোটাল ইউটিলিটি ছিল হচ্ছে 25। তাহলে 1-এর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে এই যে এটা 20 এবং 30-এর মাঝে 25। এখানে ছোট করে 25 লিখতে পারো না, বড় সমস্যা নাই। 2-এর সাথে হচ্ছে 45, তো এই যে 2-এর সাথে হচ্ছে 45 এই পর্যন্ত, তাই না? আচ্ছা, 3-এর সাথে কত দেখো, 3-এর সাথে হচ্ছে 60, তো 3-এর সাথে হচ্ছে এই যে 60 পর্যন্ত। আচ্ছা, তারপর 4-এর সাথে হচ্ছে 70 পর্যন্ত, 4-এর সাথে আছে হচ্ছে 70 পর্যন্ত। ওকে, 5-এর সাথে আছে হচ্ছে 75 পর্যন্ত, এই যে 80 এবং তোমার হচ্ছে 70-এর মাঝামাঝি এটা। আচ্ছা, তারপর 6-এর সাথেও সেম 75 পর্যন্ত, তার মানে এই রেখাটা একটু লম্বা হয়ে জাস্ট নিচে নেমে যাবে, এবং 7-এর সাথে, সপ্তমের সাথে হচ্ছে 70, তার মানে এই যে এইটা আবার এক্সটেন্ড করতে হবে এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। এগুলো স্কেল দিয়ে করবা তোমরা, যাতে রেখাগুলো সুন্দর হয়, সোজা হয়। আচ্ছা, এবার আমরা হচ্ছে কি করব, আমরা এগুলো নাম দিয়ে দিব। এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি। ঠিক আছে, এবার আমরা রেখা টানবো, এইখান থেকে শুরু করব। এই যে এ বি সি ডি ই এফ জি কে কানেক্ট করে এভাবে নেমে যাবে, এবং এটার নামই হচ্ছে টোটাল ইউটিলিটি। তো তোমরা এখানে লিখবা যে চিত্র মোট উপযোগ বা যেটাকে আমরা বলি টিইউ রেখা। ঠিক আছে, মোট উপযোগ বা টিইউ রেখা। ওকে, তো এখানে বলছে যে রেখাচিত্র অঙ্কন করো, তার মানে তোমাকে অঙ্কনের উপর মন্তব্য করতে বলে নাই, তোমাকে জাস্ট এইখানে অঙ্কনের বিবরণটা লিখে দিলেই হবে। অঙ্কনের বিবরণ। এখন অঙ্কনের বিবরণ কিভাবে লিখতে হয় সেটা আমি আগেরবারই বলে দিয়েছি। জাস্ট তুমি যেভাবে অঙ্কন করেছো সেভাবেই তুমি বলবা যে কিভাবে এক্স অক্ষ তুমি ওয়াই অক্ষ নিয়েছো, এক্স অক্ষে কি আছে, ওয়াই অক্ষে কি আছে, এবং যখন ভোগের পরিমাণ 1 একক হচ্ছে তখন আমাদের টোটাল ইউটিলিটি কতটুকু, তারপর যখন 2 3 4 5 6 7 8 হচ্ছে তখন আমাদের টোটাল ইউটিলিটি কোথায় যাচ্ছে, সেগুলোকে আমরা কি নাম দিলাম এবং সেগুলো আমরা কিভাবে যোগ করলাম, এগুলো জাস্ট বললেই শেষ। তার মানে কঠিন কিছুই না, তাই না? আচ্ছা,
এবার ঘ নম্বরে বলছে যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে এইখানে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে বলছে। তো সম্পর্ক বিশ্লেষণ তো আর এমনিতে করা যায় না, এর জন্য আমাদের প্রান্তিক উপযোগটার চিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে গ নম্বরের জন্য এই পর্যন্ত, এবং ঘ নম্বরের জন্য তোমাকে আবার নতুন করে চিত্র অঙ্কন করতে হবে, এবং তখন টোটাল ইউটিলিটির সাথে আমাদের মার্জিনাল ইউটিলিটিও থাকবে, ঠিক আছে? তো এটা গ নম্বর শেষ, ঠিক আছে? স্ক্রিনশট রাখতে পারো। এরপরে যেটা আসতেছে এটা হচ্ছে ঘ নম্বর। তো ঘ নম্বরের জন্য টিইউ রেখার সাথে এমইউ রেখাটাও আমি এখন অঙ্কন করব। দেখো এমইউ রেখা কিভাবে আমরা অঙ্কন করি সেটা একটু দেখার ট্রাই করো। আমি হচ্ছে কি কালার নিব হচ্ছে গ্রিন কালার, এখানে গ্রিন নাই। ওকে, তো প্রথমটার সাথে ছিল 25, এটার সাথে ছিল 25, এই পর্যন্ত ঠিক ছিল। দ্বিতীয়টার সাথে হচ্ছে 20, 2 নম্বরটার সাথে হচ্ছে এই পর্যন্ত 20, 3 নম্বরটার সাথে হচ্ছে 15, 15 মানে হচ্ছে 10 এবং 20-এর ঠিক মাঝামাঝি। আচ্ছা, 4 নম্বরটার সাথে ছিল দেখো এই যে 10, তাহলে চতুর্থর সাথে হচ্ছে 10, পঞ্চমের সাথে হচ্ছে 5, তার মানে একদম এই বরাবর, এবং ষষ্ঠর সাথে হচ্ছে 0, এই 0 হচ্ছে ষষ্ঠ বরাবর, এবং সপ্তমের হচ্ছে -5। তো সপ্তমের জন্য আমাদেরকে যেটা করতে হবে, মানে ঘ নম্বরের চিত্র যখন আমরা অঙ্কন করব তখন এই দিকেও আমাদেরকে নিতে হবে, ঠিক আছে? এই দিকে হচ্ছে -10 পর্যন্ত আমরা নিয়ে নিলাম, তাহলে এর ঠিক মাঝ পর্যন্ত হচ্ছে -5। তো আমরা যদি আবার গ্রিন কালারে ফিরে যাই, তো এই বরাবর হচ্ছে -5, তাই না? এই যে এই বরাবর হচ্ছে -5, এই যে এটা। এবার আমরা এখানে একটা রেখা টেনে দিব, এগুলো তোমরা ডেফিনেটলি নাম দিবা, এখানে পি কিউ আর এস টি ইউভি এভাবে তোমরা জাস্ট নাম দিয়ে দিবা। তো এই রেখাটা কেমন হচ্ছে দেখো, এই রেখাটা হচ্ছে এই যে এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মার্জিনাল ইউটিলিটি রেখা। এটা ঘ নম্বরে যখন নতুন করে আঁকবা তখন এই রেখাগুলো এইগুলো একটু ছোট করে লিখবা যাতে সুন্দর দেখায় এভাবে। তো তুমি এটা নাম দিয়ে দাও পি কিউ আর এস টি ইউভি, এভাবে জাস্ট নাম দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তো এখন তোমাকে বলছে যে মন্তব্য করো আকৃতির উপর। তো আকৃতির টোটাল ইউটিলিটির উপর মন্তব্য, যেমন যে এটা প্রথমে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছিল, তারপর ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে, এবং সর্বোচ্চ বিন্দুতে ওঠার পর এটার মোট যে পরিমাণটা সেটা কমে গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, আর মার্জিনাল ইউটিলিটি যেটা হয়েছে এটা সব সময় ক্রমহ্রাসমান ছিল, তার মানে এইখানে যে প্রান্তিক উপযোগ যেটা ছিল এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। কি বুঝতে পারছো এটা? আচ্ছা, খুবই সহজ তাই না? খুবই সহজ, পরীক্ষাতে সহজে পারবা তোমরা এগুলো। তাহলে দেখো গ এবং ঘ হয়ে গেল, কঠিন কিচ্ছু না। তাহলে এইটার সাথে আমরা লিখে দিলাম হচ্ছে কি, এইটা আমাদের জান। হ্যাঁ, ওকে। তো এবার 3 নম্বর কোশ্চেন, নিচের দুটি দ্রব্যের চাহিদা সূচি দেওয়া হলো। এক্স দ্রব্যের দাম দেওয়া আছে 5 টাকা থেকে 10 টাকা, মানে 5 টাকা আগে ছিল পরে 10 টাকা হচ্ছে এমন। তো এক্স দ্রব্যের চাহিদা যখন 5 টাকা ছিল তখন 10 একক, যখন 10 টাকা হয়েছে তখন 8 একক, এবং ওয়াই দ্রব্যের চাহিদা এই এক্স দ্রব্যের দামের উপর ভিত্তি করে ওয়াই এর চাহিদার উপর একটা ইফেক্ট পড়েছে। সেটা কেমন? যখন 5 টাকা ছিল তখন চাহিদা 15 একক, আর যখন 10 টাকা তখন 10 একক। মানে এক্স দ্রব্যের দাম বৃদ্ধি হওয়ার ফলে যে এক্স দ্রব্যেরই শুধুমাত্র চাহিদা কমেছে তাই না, ওয়াই দ্রব্যের চাহিদাও কমে গিয়েছে, ঠিক আছে? তো এখন কোশ্চেন কি করে আমরা দেখার চেষ্টা করি। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে উপযোগ কাকে বলে? উপযোগ শব্দের অর্থই হচ্ছে অভাব মোচনের ক্ষমতা, তাই না? অভাব মোচন বা অভাব পূরণ, অভাব মোচন বা অভাব পূরণ যে কোনো একটাকে বলা হয় উপযোগ। তো এখন ডেফিনেশন লিখে আমরা কিভাবে লিখবো? যে কোনো দ্রব্যের বা যে কোনো পণ্যের অভাব পূরণের যে ক্ষমতা তাকেই উপযোগ বলে। যে কোনো দ্রব্যের বা পণ্যের অভাব মোচনের ক্ষমতাকেই উপযোগ বলে। এটা লিখলেই তোমার 1 মার্ক দিয়ে দিবে। খ নম্বরে বলছে যোগান রেখা কি সর্বদা ডান দিকে ঊর্ধ্বগামী হয়? ব্যাখ্যা করো। আচ্ছা, যোগান রেখা আমি দেখানোর চেষ্টা করি তোমাদেরকে একটু। তো নর্মাল যে যোগান রেখাগুলো আছে সেগুলো দেখবে এমন হয়, সাপ্লাই রেখা, মানে উপরের দিকে ঊর্ধ্বগামী, ডান দিকে ঊর্ধ্বগামী। তো সব সময় কি এমন ঊর্ধ্বগামী হয় এটা তোমাকে জিজ্ঞাসা করছে। তো আনসার ইজ না, হয় না সব সময়। তাহলে সেটা কেমন হয় আমরা দেখার চেষ্টা করি। তুমি এগুলো আনসার করার সময় প্রথমে লিখবা যে না, যোগান রেখা সব সময় ডান দিকে ঊর্ধ্বগামী হয় না, এর ব্যতিক্রম আছে। সেটা ব্যতিক্রমটা কি? কিছু কিছু পণ্যের ক্ষেত্রে, যেমন হচ্ছে দুর্লভ বস্তু। তো যোগান রেখার সাথে সম্পর্ক কিসের? দামের। এইদিকে হচ্ছে তোমার দাম এবং এইদিকে হচ্ছে যোগান। দাম যত বৃদ্ধি পায় যোগান তত বৃদ্ধি পায়, নিয়ম হচ্ছে এটা। কিন্তু দুর্লভ বস্তুর ক্ষেত্রে কি এটা সম্ভব কোনোভাবে? ধরো দুর্লভ বস্তুর মধ্যে আমি ধরে নিলাম যে অনেক পুরাতন আমলের, আজ থেকে 1000 বছর আগের বা 1500 বছর আগের, 2000 বছর আগের স্বর্ণ মুদ্রা,
আমি ধরলাম। তো এইগুলো তো বিভিন্ন জায়গাতে তোমার প্রত্নতাত্ত্বিক সাইটগুলোতে পাওয়া যায়, তাই না? তো এখন এইগুলোর ধরো দাম অনেক বেড়ে গেল, হচ্ছে এগুলো পাইলে সে বড় লোক। তো এগুলোর যোগান কি বাড়ানো সম্ভব? এগুলো তো পৃথিবীতে লিমিটেড এবং পাওয়া যায় খুবই কম। এগুলো তুমি যোগান চাইলেও বাড়াতে পারবে না, দাম যতই বৃদ্ধি পাক। আচ্ছা, তারপর ধরো যে হঠাৎ করে দাম বৃদ্ধি পেলো কি, বাংলাদেশে ধরো ওই 1971 সালে, সরি 72 সালে যখন প্রথম বাংলাদেশের নোট ছাপানো হয়েছিল, বাংলাদেশ ব্যাংক যে নোটগুলো ইস্যু করেছিল, সেই নোটগুলোর এখন বিশাল দাম বৃদ্ধি পেয়েছে। তো এটা কি কোনোভাবে তুমি যোগান বৃদ্ধি করতে পারবে? এটা তো আর এখন উৎপাদন হয় না, এটা তো লিমিটেড যোগান। তো এই সব দুর্লভ বস্তুর ক্ষেত্রে কখনো যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয় না। ঠিক আছে, এইগুলোর যোগান রেখা সবসময় ভূমি অক্ষে সমান্তরাল হয়, কারণ দাম হচ্ছে যতই বৃদ্ধি পাক এটার যোগান একইভাবে চলতে থাকে, এটা কখনো চেঞ্জ হয় না। সরি, ভূমি অক্ষে না, লম্ব অক্ষে সমান্তরাল, আমি ভুল বললাম এটা। ঠিক আছে, এটা হচ্ছে দাম যতই বৃদ্ধি পাক যোগান এইদিকে বাড়ে না, যোগান স্থির থাকে। কি বুঝতে পারছো? ওকে। আর তুমি যদি দাম এখানে দাও তাহলে আবার হচ্ছে ভূমি অক্ষের হবে এমন। উদ্দীপক হতে এক্স দ্রব্যের চাহিদার সমীকরণ তৈরি করো। এক্স দ্রব্যের, তার মানে তোমাকে এখন এটা কল্পনা করতে হবে না, জাস্ট এতটুকু কল্পনা করো, তার চাহিদার সমীকরণ তৈরি করো। তো চাহিদা সমীকরণ তৈরির জন্য তোমাদেরকে আমি একটা ফর্মুলা এর আগে যারা ক্লাস করো আমার তাদেরকে বলেছিলাম। তো সেই ফর্মুলাটা আমি এখন একটু লিখবো, দেখো সেই ফর্মুলাটা কি ছিল। সেই ফর্মুলাটা হচ্ছে ডেল কিউ বাই, সরি এটা না, এটা হচ্ছে কিউ মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু সমান পি মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান মাইনাস পি টু। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা আমি ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি যারা আমার ক্লাসের আগে করেছো। তো এই ফর্মুলাটা এখন তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আর এইখানে হচ্ছে আমার তথ্য দেওয়া আছে। তো এই দামকে আমরা নর্মালি কি বলে থাকি? দামকে আমরা পি দ্বারা নির্দেশ করে থাকি, তাহলে এটা আমরা পি ওয়ান ধরতেছি, এটা পি টু ধরতেছি। এটা হচ্ছে আমাদের চাহিদা, তাহলে এটাকে আমরা কিউ ওয়ান ধরলাম, এটাকে আমরা কিউ টু ধরলাম। হ্যাঁ, তো এটা আমরা একটু লিখে নিই। পি ওয়ান পি টু হচ্ছে 5, 10। তো এইখানে আমি লিখে নিচ্ছি পি ওয়ান সমান হচ্ছে 5 আর পি টু হচ্ছে 10। ঠিক আছে, কিউ ওয়ান 10, কিউ টু 8, কিউ ওয়ান 10 আর কিউ টু হচ্ছে 8। ফাইন। তো এইটার থেকে আমরা এখন এই ফর্মুলাটা ইউজ করব। ফর্মুলাটা ইউজ করে আমরা সমীকরণ তৈরি করব। আচ্ছা, তো আমরা অন্য কালার নিয়ে এখানে একটু দেখো। তো এখন আমরা এখানে লিখবো হচ্ছে বা কিউ এর তো কোনো ভ্যালু নাই, কিউ ওয়ান টু এর ভ্যালু আছে, তো কিউটা এখানে থাক, মাইনাস কিউ ওয়ান এর ভ্যালু হচ্ছে কত? কিউ ওয়ান এর ভ্যালু হচ্ছে 10, তো কিউ ওয়ান আবারও এখানে 10 আর কিউ টু হচ্ছে 8। আচ্ছা, তো পি এর কোনো ভ্যালু নাই, তাহলে পি থাক, মাইনাস পি ওয়ান হচ্ছে 5। আচ্ছা, তো পি ওয়ান সমান হচ্ছে 5 মাইনাস পি টু সমান হচ্ছে 10। ওকে। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করলেই উত্তরে পৌঁছে যাবো, খুব বেশি কঠিন না এটা। আচ্ছা, তো এখন আমরা দেখি কিউ মাইনাস 10 ডিভাইডেড বাই 10 থেকে 8 বিয়োগ করলে 2, পি মাইনাস 5, 5 থেকে 10 বিয়োগ করলে -5, কারণ 10 বড় সংখ্যা, তার আগে মাইনাস আছে মানে মাইনাস চিহ্ন প্রিভেইল করবে। এবার আমরা আর গুণন করব, এই দিক থেকে এই দিক, এই দিক থেকে এই দিক। আর গুণন মানে ক্রস যেটাকে বলে, সেটা হচ্ছে এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো এমন। তবে -5 দিয়ে যদি এটাকে গুণ করি, আমি একবারে গুণ করছি না, যাতে তোমরা একটু সহজে বুঝতে পারো। আমি জাস্ট সাইডে রাখলাম, ব্র্যাকেটের পাশে রাখা মানে সেটা গুণ অবস্থাতে থাকা, আর এটাও আমি এখানে সাইডে রাখলাম, একবারে আমি গুণ করলাম না, একটু সহজ করার জন্য ম্যাথটা। তো দেখো -5-এর সাথে কিউব গুণ করলে -5 কিউব, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, 5 এবং 10 গুণ করলে হচ্ছে 50 সমান 2 এবং পি গুণ করলে হচ্ছে 2p মাইনাস 5 এবং 2 গুণ করলে 10। আচ্ছা, তো এই যে সমীকরণে হচ্ছে নর্মালি শুধুমাত্র কিউটা থাকে এই সাইডে, বাকি সব কিছু থাকে ডান দিকে। আচ্ছা, বা আমি লিখব এই 50টাকে আমি ওই দিকে দিয়ে দিব, -5q সমান 2p মাইনাস 10 প্লাস 50, এইদিকে আসলে -50, বা -5q সমান 2p মাইনাস কত হচ্ছে 60, দুইটাই মাইনাস, আমরা যোগ করতে হবে, 50 এবং 10 হচ্ছে 60। এরপর থেকে আমি এই দিকে লিখছি, দেখো এবার আমি কি লিখব, এই যে তোমার -5 এটা যে ভাগ অবস্থাতে আছে, সরি গুণ অবস্থাতে আছে, ওই দিকে গেলে কি হয়ে যাবে? ডেফিনেটলি ভাগ হয়ে যাবে। তার মানে কিউ সমান 2p মাইনাস 60 যেটা ছিল সেটা ডিভাইডেড বাই -5। ক্লিয়ার? ওকে। তো এই -5 তো আমাদের ভাগ করতে হবে। এখন এটা কিভাবে ভাগ করি আমরা? এই মাইনাসটাকে আমরা
যেভাবে হোক কাটার চেষ্টা করব, সেটা কিভাবে করতে হবে একটু দেখো। এখানে আমরা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তার মানে এই যে 60 এটা মাইনাস ছিল, এটা এখন হয়ে যাবে প্লাস, আর এটা প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস। কি বুঝতে পারলা? ওকে, তারপর আমরা যেটা করব, এই যে -5টা বসিয়ে দিব। তো এখন এই যে মাইনাসটা এটা উঠিয়ে দেওয়া যায়, তার মানে কিউ সমান হচ্ছে 60 - 2p ডিভাইডেড বাই 5। এই 5 60-র নিচেও আছে, 2p-র নিচেও আছে, তার মানে দুইটাকে আমাদেরকে ডিভাইড করতে হবে। তো 60 ডিভাইডেড বাই 5 মাইনাস 2p ডিভাইডেড বাই 5। আচ্ছা, এবার আমরা একবারে সমীকরণটা লিখে দিব, সেটা হচ্ছে অতএব কিউ সমান 60কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 12, 12 বিয়োগ 2/5p। এইটা হচ্ছে আমাদের সমীকরণ, ঠিক আছে? এই যে এটা পেলাম আমরা, এইটা হচ্ছে আমাদের সমীকরণ q ইজ ইকুয়াল টু 12 - 2 ডিভাইডেড বাই 5p। এটা হচ্ছে আমাদের চাহিদা সমীকরণ। কি বুঝতে পারছো? নর্মালি আমরা দেখি সমীকরণ থেকে আমাদের চাহিদার পরিমাণ বের করতে বলে, বাট এইখানে হচ্ছে কি আমাদের চাহিদার পরিমাণ দেওয়া আছে, সেখান থেকে সমীকরণ বের করতে বলছে। এই ম্যাথটুকু করতে পারলে তোমার এখানে ফুল মার্কস দিয়ে দিবে। বুঝছো? তুমি প্রথমে লিখবা যে এটা হচ্ছে গ নম্বর দিয়ে লিখবা যে উদ্দীপকের সূচি ব্যবহার করে কি করা হলো, চাহিদা সমীকরণ তৈরি করা হলো। তারপর তুমি এখানে লিখবা দেওয়া আছে, লিখবা হচ্ছে কি দেওয়া আছে লেখার পরে তুমি লিখবা যে প্রাথমিক দাম P1 সমান 5, পরিবর্তিত দাম Q2 সমান P2 সমান 10, প্রাথমিক চাহিদা Q1 সমান 10, পরিবর্তিত চাহিদা Q2 সমান 8। এভাবে ব্যাখ্যা করে করে লিখবা। অতএব আমরা জানি চাহিদা সমীকরণ সমান এটা। তারপর তুমি ম্যাথটা করবা, তারপর নিচে লিখবা ম্যাথ শেষে নির্ণেয় চাহিদা সমীকরণ Q ইজ ইকুয়াল টু 12 - 2 ডিভাইডেড বাই 5 ইন্টু P। এভাবে তুমি শেষে লিখে দিবা। কি বুঝতে পারছো? এটাই হচ্ছে তোমার ম্যাথমেটিক্স, এবং খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। গ নম্বর হয়েছে, ঘ নম্বরে বলছে উদ্দীপকে প্রাপ্ত তথ্যের আলোকে এক্স ও ওয়াই দুটি দ্রব্যের সম্পর্কের প্রকৃতি নির্ণয় করো। তো যখন আমরা দেখি যে দুইটা দ্রব্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে, যেখানে একটা পণ্যের দাম হ্রাস বা বৃদ্ধি পাওয়ার ফলে দুইটা ডিফারেন্ট পণ্য প্রভাবিত হয়েছে, সেইখানে আমাদেরকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হয়, তাই না? আচ্ছা, তো আমরা একটু এখানে স্লাইড অ্যাড করে নিই একটা, তাহলে বুঝতে পারবো ঘ নম্বরের জন্য। তো আড়াআড়ি স্থিতিস্থাপকতার ফর্মুলাটা কি? আমরা নর্মালি যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে ডেল কিউব বাই ডেল পি ইন্টু পি ডিভাইডেড বাই কিউ। এটা তো আমরা জানি, তাই না? তো এইখানে আমাদের একটু অ্যাডিশনাল তথ্য যেটা থাকে সেটা হচ্ছে এইখানে এক্স, এইখানে ওয়াই, এইখানে ওয়াই, এইখানে এক্স, ঠিক আছে? তার মানে যেটা হচ্ছে এক্স পণ্য যেটা তার চাহিদা এবং ওয়াই পণ্যের দাম, কিন্তু এইখানে আমরা দেখি দাম আছে এক্স পণ্যের, ঠিক আছে? দাম আছে কি এক্স পণ্যের, তার মানে আর ওয়াই পণ্যের আছে হচ্ছে শুধুমাত্র চাহিদা, এমন দেওয়া আছে। ওকে, তো সমস্যা নেই, আমরা হচ্ছে এক্স পণ্যের দাম, তার মানে আমরা এক্স লিখে নিব, এইখানে হচ্ছে এক্স লিখে নিব, তাহলে হবে। আর ওয়াই পণ্যের চাহিদা করে দিব, তাহলে হবে। এটা তেমন কোনো সমস্যা না, আমরা এখানে একটু জাস্ট উদ্দীপকের সাথে মিলিয়ে দিব। ওকে, তার মানে আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে ওয়াই, এটা এক্স, তারপর এটা এক্স, এটা ওয়াই। ওকে, তো এখন আমরা হচ্ছে এইটার একটু হিসাব নিকাশটা করে নিই বাইরে থেকে। সেটা কেমন দেখো, এইখানে হচ্ছে P1 হচ্ছে 5, P2 হচ্ছে 10। ওকে, তাহলে P1 হচ্ছে 5 এবং P2 হচ্ছে 10, তাহলে ডেল P সমান কি হচ্ছে? ডেল P হচ্ছে P2 মাইনাস P1। আচ্ছা, তো তারপর 10 মাইনাস 5, 10 মাইনাস 5 সমান 5। ওকে, এবার আরেকটা হচ্ছে ডেল কিউব সমান কি? Q2 মাইনাস Q1। তো এখানে Q2 সমান কোনটা বলো? Q2 হচ্ছে, আমরা যেহেতু এই যে এক্স দ্রব্যের দামের সাথে ওয়াই দ্রব্য কম্পেয়ার করতেছি, কারণ এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গেলে এক্স এর দাম নিতে হবে, ওয়াই চাহিদা নিতে হবে, ঠিক আছে? তো দুইটা আছে, দুইটা থেকে জাস্ট একটা নিলেই হবে। ওকে, তো এটার হচ্ছে Q1 সমান 15 আর Q2 সমান হচ্ছে 10। আচ্ছা, তো এইখানে Q2 সমান হচ্ছে 15 আর Q1 সমান হচ্ছে 10। তো সরি, Q2 সমান হচ্ছে 10, তাই না? হ্যাঁ, Q2 সমান হচ্ছে এই যে এটা Q2, এটা হচ্ছে Q1, 10 মাইনাস হচ্ছে 15 এমন হবে। তাহলে এইখানে আমার লিখতে হবে 10 মাইনাস 15। আচ্ছা, 10 মাইনাস 15 সমান -5 এমন। তুমি এখানে লিখে নিবা যে Q1 সমান এত, Q2 সমান এত, এভাবে লিখে নিবা। এটা দেওয়া আছে বলে লিখে নিবা, নেওয়ার পরে তুমি ম্যাথমেটিক্সে আসবা, এখানে তুমি লিখে নিবা এটা দেওয়া আছে, ঠিক আছে? এভাবে তুমি লিখো প্রাথমিক দাম, পরিবর্তিত দাম,
প্রাথমিক চাহিদা, মানে এটা একটু এক্সপ্লেন করে লিখতে হয়, বুঝছো? প্রাথমিক দাম, পরিবর্তিত দাম, দামের পরিবর্তন, প্রাথমিক চাহিদা, পরিবর্তিত চাহিদা, চাহিদার পরিবর্তন, এভাবে একটু এক্সপ্লেন করে লিখতে হয়, তাহলে ফুল মার্কসটা দেয় টিচার। ওকে, এবার আমরা এই ফর্মুলাতে চলে আসি। ফর্মুলাতে আমরা কি লিখব? লিখব ডেল কিউবের মান। তো ডেল কিউবের মান হচ্ছে -5। এই যে -5 আমরা লিখে দিলাম, এটা ওয়াই দ্রব্যের ক্ষেত্রে, এখানে তুমি লিখবা এটা ওয়াই দ্রব্যের ক্ষেত্রে, এটা তুমি লিখবা এটা হচ্ছে এক্স দ্রব্যের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, এবার ডেল পি এই যে এক্স দ্রব্যের, এটা হচ্ছে কত? এটা হচ্ছে শুধু 5। আচ্ছা, গুণ পি বলতে বোঝায় P1, এই যে এটা, তার মানে আমি এখানে 5 লিখে দিব। আর কিউ বলতে বোঝায় Q1, তো Q1টা কোথায়? এই যে এটা, তাই না? এই যে 15 যেটা আছে সেটা। শেষ। আচ্ছা, এবার আমরা ম্যাথটা সলভ করার ট্রাই করব। দেখো, এখানে 5 এবং 5 কেটে দেওয়া যায় সহজে, তো উপরে থাকতেছে -5 আর নিচে থাকতেছে 15, এটাও এখানে কেটে নেওয়া যায়, এটাও এখানে কেটে নেওয়া যায়। সেটা কিভাবে? 5 1 আর 15 হচ্ছে 3, মানে 5 ওকে 5, 3 5 15, এভাবে। আচ্ছা, তো তাহলে উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে 3, আর এই মাইনাস সাইনটা থেকে যাচ্ছে 1/3। তো 1/3 কি? ডেফিনেটলি হচ্ছে একের চেয়ে ছোট। এখানে ছোট বড় হচ্ছে চিহ্নটা একটু বেশি গুরুত্ব দিতে হবে। তো -1/3 এটা ঋণাত্মক সংখ্যা না? তো এই যে আড়াআড়ি স্থিতিস্থাপকতার কিছু সিচুয়েশন আছে। তো সিচুয়েশন হচ্ছে এটার মান, এটাকে বলে ক্রসিং ইলাস্টিসিটি, ঠিক আছে? এটা তোমরা লিখে নিবা, ইলাস্টিসিটি ক্রসিং, ইসি ইজ ইকুয়াল টু, ঠিক আছে? ইসি ইজ ইকুয়াল টু ইলাস্টিসিটি ক্রসিং, মানে আড়াআড়ি স্থিতিস্থাপকতার কিছু স্টেজ আছে। স্টেজ হচ্ছে যে যদি এর ভ্যালুটা আসে তোমার 0 হচ্ছে ছোট, যদি ভ্যালুটা আসে ইসি এর ভ্যালুটা যদি এমন হয় যে এর মানটা ছোট 0 থেকে, তার মানে কি? ঋণাত্মক। ডেফিনেটলি এটাতে বোঝায় হচ্ছে ঋণাত্মক, তাই না? এটা দিয়ে বোঝায় হচ্ছে ঋণাত্মক। যদি এমন ঋণাত্মক হয় তাহলে এটা যে হবে, এটাকে বলে পরিপূরক দ্রব্য। এটাকে কি বলে? পরিপূরক দ্রব্য। আচ্ছা, যদি এমন হয় ইসি এর মান 0-র চেয়ে বড়, তার মানে ধনাত্মক, তার মানে কি? ধনাত্মক, ঠিক আছে? মানে 1 2 3 4 যা যা আছে, বা 0.5 0.25 এমনও যা আছে, যদি এমন হয় তাহলে সেটাকে বলে পরিবর্তক দ্রব্য। ঠিক আছে? আর যদি ইসি এর ভ্যালু 0 আসে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সম্পর্কহীন দ্রব্য। আচ্ছা, তো এখন পরিপূরক দ্রব্যটা আসলে কি? পরিপূরক হচ্ছে যেটা একটা ছাড়া অন্যটা চলতে পারে না। যেমন দেখো, পেট্রোল এবং গাড়ি চালাতে গেলে পেট্রোল অবশ্যই লাগবে, এবং পেট্রোলের কাজ হচ্ছে গাড়ি চালানো, একটা অন্যটার সাথে সম্পর্কিত। এইসব পণ্যের ক্ষেত্রেই দেখা যায় যে একটা দামের হ্রাস বৃদ্ধির ফলে অন্যটার চাহিদার একটু বেশ ভালো রকমের ইফেক্ট পড়ে। আচ্ছা, আরেকটা হচ্ছে পরিবর্তক মানে যে একটা কনজিউম করলে অন্যটা কনজিউম করবে না। যেমন চা এবং কফি, কেউ চা খাইলে কফি খাবে না, কফি খেলে চা খাবে না, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার চাল এবং আটা, যে আটা কিনে রুটি খাবে সে তো চাল কিনে ভাত খাবে না, আবার যে চাল কিনে ভাত খাবে সে আটা কিনে রুটি খাবে না, বিষয়টা হচ্ছে এমন, ঠিক আছে? ওকে, তো পরিপূরক বুঝতে পারলাম। সম্পর্কহীন হচ্ছে যার সাথে কোনো সম্পর্ক নাই, যেমন আপেল এবং চালের সাথে আপেলের কোনো সম্পর্ক নাই, আপেলের দাম বাড়লে চালের দাম বাড়া কমার সাথে কোনো সম্পর্ক নাই এখানে, ঠিক আছে? বাট হচ্ছে দেখো, আটার দাম বেড়ে গেলে রুটির চাহিদাটা বেড়ে যাবে, তারপর চালের দাম বেড়ে গেলে আটার চাহিদাটা বেড়ে যাবে, মানে একটার ফলে অন্যটা উল্টা দিকে ইফেক্ট করে। একটা দাম বেড়ে গেলে অন্যটা চাহিদা বৃদ্ধি পেয়ে যায়, ঠিক আছে? এমন হয়ে যায়। আর পরিপূরকের ক্ষেত্রে যেটা হয়, একটা দাম বৃদ্ধি পেলে অন্যটা চাহিদা হ্রাস পেয়ে যায়। গাড়ির দাম বৃদ্ধি পেলে পেট্রোলের চাহিদাটা কমে যাবে, পেট্রোলের দাম বৃদ্ধি পেয়ে গেলে গাড়ির চাহিদাটা কমে যাবে, বিষয়টা এমন ঘটে। তো এইখানে যেহেতু আসছে যে তোমার 0-র চেয়ে ছোট, তাই না? ঋণাত্মক মান এসেছে, এখানে মাইনাস ওঠানো যাবে না। নর্মালি আমরা দেখি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে মাইনাসটা উঠিয়ে দিতে হয়, কিন্তু আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে মাইনাস ওঠানো যায় না, ঠিক আছে? এখানে মাইনাসের ভ্যালু আছে, কারণ 0-র থেকে ছোট হলেই সেটা আমরা বলবো পরিপূরক দ্রব্য। তাহলে এইখানে এটা হচ্ছে পরিপূরক দ্রব্য। এখানে বলেছে হচ্ছে সম্পর্কের প্রকৃতির উপর বিশ্লেষণ করো। তো সম্পর্ক হচ্ছে দুইটা পরিপূরক দ্রব্য, এবং পরিপূরক দ্রব্যের উদাহরণ হচ্ছে পেট্রোল এবং গাড়ি, হ্যাঁ, তারপর হচ্ছে চিনি এবং চা, এগুলো হচ্ছে একটা অন্যটার পরিপূরক দ্রব্য। তারপর কালি এবং কলম, এগুলো হচ্ছে পরিপূরক দ্রব্য, ঠিক আছে? তাহলে এই ম্যাথটা আমরা সলভ করে ফেললাম, এই কোশ্চেনটা আমরা সলভ করে ফেললাম, এটা আমরা লিখে দিচ্ছি ডান। তারপর আসে হচ্ছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে দেখো, এখানে বলছে যে জেড প্রতিষ্ঠানটির 4 একক দ্রব্য উৎপাদনে মোট স্থির ব্যয় 100 টাকা, প্রথম, তৃতীয়, চতুর্থ একক দ্রব্য উৎপাদনে প্রতিষ্ঠানটির মোট ব্যয় হয় যথাক্রমে 160, 200, 360 এবং 600 টাকা। একটা হিসাবের বিবরণ দেওয়া আছে, এখানে ব্যয়ের বিবরণ দেওয়া আছে।
কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেন, মাত্রাগত উৎপাদন কাকে বলে? তো মাত্রাগত উৎপাদন কি এটা তোমাদেরকে বলি, যে মাত্রাগত উৎপাদন সবসময় দীর্ঘকালে প্রযোজ্য। সবসময় কোন সময় প্রযোজ্য? দীর্ঘকালে প্রযোজ্য। ঠিক আছে? আচ্ছা, তো নর্মালি দীর্ঘকালে উৎপাদনের সকল একক পরিবর্তনশীল, কোনো স্থির বলে কোনো উপাদান থাকে না, মানে উৎপাদনের সকল যে উপকরণগুলো আছে সেগুলো পরিবর্তন করা যায় দীর্ঘকালে। আচ্ছা, তো তুমি লিখবা যে দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন আসে সেটাকে মাত্রাগত উৎপাদন বলে। ঠিক আছে? স্বল্পকালের মধ্যে দীর্ঘকালের পার্থক্য হচ্ছে স্বল্পকালে অ্যাটলিস্ট একটা উপকরণ স্থির রাখতে হয়, আর দীর্ঘকালে কোনো কিছু স্থির রাখতে হয় না। খ নম্বরে বলছে, মূলধনকে কেন উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়? মূলধনকে কেন উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়? তো মূলধন হচ্ছে সেই জিনিস যেটা আমরা উৎপাদনের মাধ্যমে উৎপাদন করে থাকি, কিন্তু বর্তমানে ভোগ না করে ভবিষ্যতে নতুন কিছু উৎপাদনের জন্য, নতুন কোনো উৎপাদনে বিনিয়োগ করার জন্য বর্তমানে সঞ্চয় করি, সেটাকে আমরা বলে থাকি কি? মূলধন। তার মানে এটা আমাদের উৎপাদন থেকে আসতেছে, বাট বর্তমানে আমরা সেটা ভোগ না করে ভবিষ্যতে ব্যয় করার জন্য রেখে দিচ্ছি। কি বিষয়টা বুঝতে পারছো? ওকে। গ নম্বরে বলছে, উদ্দীপক হতে টিভিসি নির্ণয় করে রেখাচিত্রে রূপান্তর করো। টিভিসি কি? টোটাল ভেরিয়েবল কস্ট। এখানে আমাদের টোটাল ফিক্সড কস্ট দেওয়া আছে, টোটাল কস্ট দেওয়া আছে, টোটাল ভেরিয়েবল কস্ট নির্ণয় করতে হবে এবং সেটা কি করতে হবে? চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে একটা সূচি এখানে অঙ্কন করে ফেলি, দেখার চেষ্টা করি যে কিভাবে সেটা নির্ণয় করা যায়। তো ওখানে 4টা দ্রব্য ছিল, তার মানে আমাদের নিচে পাঁচটা হচ্ছে টানতে হবে, 5টা রো টানতে হবে। তো একটা হলো, তারপর এই যে হলো 2টা, 3টা, 4টা এবং সর্বশেষ 5টা। ওকে, তো এখন আমরা এখানে যেটা করব, যে উৎপাদনের হচ্ছে সংখ্যাটা আমরা দিব এখানে, এটা হচ্ছে 1। তারপর আমরা এখানে দিব স্থির ব্যয় যেটা সেটা, তারপর হচ্ছে তোমার মোট ব্যয়টা প্রয়োজন হবে এবং মোট পরিবর্তনশীল ব্যয়টা প্রয়োজন হবে। এই হচ্ছে আমাদের সূচি। গ নম্বর যে তুমি লিখবা যে উদ্দীপকের তথ্যের আলোকে টিভিসি বা টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করার জন্য সূচি অঙ্কন করা হলো। আচ্ছা, তো প্রথমে তুমি লিখবা যে উৎপাদন, ঠিক আছে? প্রথমে তুমি লিখবা হচ্ছে উৎপাদন, এখানে তুমি দিলা হচ্ছে কিউ, তারপর তুমি লিখবা হচ্ছে মোট ব্যয় হচ্ছে টোটাল কস্ট, তারপর তুমি লিখবা মোট স্থির ব্যয়, ঠিক আছে? তুমি সেলগুলো একটু বড় করে টানবা, চার্টটা একটু লম্বা করে টানবা যাতে সুন্দর দেখায়। টোটাল ফিক্সড কস্ট, হ্যাঁ, আর এইখানে তুমি লিখবা মোট পরিবর্তনশীল ব্যয়, টোটাল ভেরিয়েবল কস্ট। ঠিক আছে? এবার আমরা এটা সূচির মাধ্যমে সলভ করার ট্রাই করি। তো দেখো এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4 একক দ্রব্য এখানে উৎপাদন করা হয়েছে। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। আচ্ছা, মোট ব্যয়টা কি দেওয়া ছিল দেখো তো? 160, 200, 360, 600। আচ্ছা, তো 160, 200, 360 এবং 600। আচ্ছা, মোট স্থির ব্যয় কি দেওয়া ছিল? মোট স্থির ব্যয় হচ্ছে 100 টাকা, মানে প্রত্যেকবার যাই আমরা উৎপাদন করেছি 100 টাকা করেছিল আমাদের স্থির ব্যয়, প্রত্যেকবার 100 টাকা। এখন ভেরিয়েবল কস্ট আমাদেরকে বের করতে হবে। তো তোমাদেরকে একটু ফর্মুলেশন দেখায়, সেটা হচ্ছে টোটাল কস্ট বিষয়টা এমন যে এইখানে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট আর একটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, এবং এই 2টার যোগফলই হচ্ছে টোটাল কস্ট। তো এখন তোমাকে যখন বের করতে হবে টোটাল ভেরিয়েবল কস্ট এটা, তখন তুমি আসলে কি করো? তখন তুমি যেটা করো সেটা হচ্ছে যে এটাকে তুমি এইদিকে নিয়ে আসো, টোটাল ভেরিয়েবল কস্ট প্লাস টোটাল ফিক্সড কস্ট সমান হচ্ছে টিসি, টোটাল কস্ট। আচ্ছা, এটা তুমি বের করবা, তার মানে এটা রাখো, এটাকে ওইদিকে দাও। তো টোটাল ভেরিয়েবল কস্ট সমান টোটাল কস্ট মাইনাস টোটাল ফিক্সড কস্ট। ঠিক আছে? তার মানে তোমাকে এখন এটা বের করতে গেলে এই টোটাল কস্ট এবং ওটা থেকে টোটাল ফিক্সড কস্টটা বিয়োগ করতে হবে প্রত্যেকবার। তার মানে এই 160 থেকে 100 বিয়োগ করলে যা হয় শুধু 60 সেটা, 200 থেকে 100 বিয়োগ করলে 100 হয় সেটা, 360 থেকে 100 বিয়োগ করলে তোমার হচ্ছে কত হয়? 260, তাই না? 260। তারপরে হচ্ছে তোমার 600 থেকে 100 বিয়োগ করলে হয় 500। এটাই হচ্ছে তোমার মোট পরিবর্তনশীল ব্যয়। আমরা সূচির মাধ্যমে সলভ করে ফেললাম। এবার রেখাচিত্রে রূপান্তর করতে বলতেছে আবার, তার মানে এখন তোমাকে রেখাচিত্র অঙ্কন করতে হবে। তো রেখাচিত্রটা আমরা একটা অঙ্কন করার ট্রাই করি।
দেখো রেখাচিত্র অঙ্কন করার জন্য আমরা হচ্ছে ছোট করে অঙ্কন করি, খুব বেশি বড় করতেছি না। একটা ওয়াই অক্ষ 0 বিন্দু এবং এক্স অক্ষ টেনে নিব। এইদিকে হচ্ছে তোমার উৎপাদনের পরিমাণ, ঠিক আছে, মানে এই যে এটা 1 থেকে 4 পর্যন্ত এটা একটু লম্বা করে দিই, এটা একটু লম্বা করে দিই, জায়গা আছে যেহেতু। এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওকে। তো আর এইদিকে হচ্ছে আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট এটা থাকবে। তো এইদিকে হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনশীল ব্যয়, এইদিকে হচ্ছে কিউ বা উৎপাদনের পরিমাণ। তো উৎপাদনের পরিমাণ হচ্ছে এখানে 1 থেকে 4 পর্যন্ত। তো 1, 2, 3 এবং 4 প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। আর আমাদের ভেরিয়েবল কস্ট সর্বোচ্চ হচ্ছে 500 পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা 100 থেকে 500 পর্যন্ত নিব। তো এটা হচ্ছে 100, 200, 300, বেশি বড় হয়ে যাচ্ছে, আচ্ছা বেশি বড় করা যাবে না। তো আমরা নিই হচ্ছে 100, 200, 300, 400, 500, ঠিক আছে। এবং এর মাঝে চাইলে তুমি 50-50 করে ব্রেক নিতে পারো, এত বেশি ঘন ঘন করলে খুব বেশি ভালো দেখাবে না, বাট তুমি নিতে পারো, ঠিক আছে। 50, 150, 250, 350, 450 এভাবে তুমি নিতে পারো। তো এটা হচ্ছে 100, 200, 300, 400 এবং 500, ঠিক আছে, ওকে। তো এবার আমরা হচ্ছে সূচি তথ্যগুলো ইনপুট দিই। প্রথমটার সাথে ছিল 60, তার মানে এটার সাথে হচ্ছে এই যে 50-এর চেয়ে একটু সামান্য বেশি 60। তারপর দ্বিতীয় হচ্ছে 100, 2 নম্বরটার সাথে কত যাবে 100, এই যে এটা যাবে। আচ্ছা 3 নম্বরটার সাথে যাবে হচ্ছে 260, এটার সাথে যাবে 250, এই যে 260, ঠিক আছে। আচ্ছা এই যে হচ্ছে 260। তারপর 4 নম্বরটার সাথে যাবে হচ্ছে 500, 4 নম্বরটার সাথে যাবে কত, এই যে এটা ম্যাক্সিমামটা এটা। এখন দেখো তুমি এগুলোর নাম দাও একটু, এ বি সি ডি। রেখাটা কেমন হয় এর আকৃতির একটু দেখার চেষ্টা করো। এইখানে তোমার এইভাবে যাচ্ছে, গিয়ে দেখো ঠিক এভাবে উঠে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট। তো টোটাল ভেরিয়েবল কস্টের রেখাটা সময় এমন হয় যে প্রথম দিকে ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে, পরে গিয়ে ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে। তার মানে তুমি যখন উৎপাদন করতে থাকো, তো উৎপাদনের প্রাইমারি স্টেজগুলোতে যেটা ঘটে যে আমাদের ভেরিয়েবল কস্টটা একটু কম থাকে, বাট যত আমরা বেশি উৎপাদন করব আমাদের এভারেজ যে কস্ট এটা তো ডেফিনেটলি বৃদ্ধি পায়, জানি আমরা। এবং এই ভেরিয়েবল কস্টটাও প্রচণ্ডভাবে বৃদ্ধি পায়, ফিক্সড কস্টও আমাদের বৃদ্ধি পায় না, ভেরিয়েবল কস্টটা বৃদ্ধি পায় বলে আমাদের এভারেজ কস্টটা বেড়ে যায়। তাহলে কি বুঝতে পারছো, এর আকৃতিটা হচ্ছে এমন, প্রথম দিকে সমানুপাতিকভাবে চলে, তারপর ক্রমবর্ধমান হারে ধীরে ধীরে বাড়তে থাকে, ঠিক আছে। তাহলে আমরা গ নম্বর পেরে গেলাম। উদ্দীপকের আলোকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। তার মানে এখন আমাদের যেটা করতে হবে, আবার একটা সূচি টেনে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের জন্য কি করতে হবে, সূচি তৈরি করতে হবে এবং রেখা আঁকতে হবে। আচ্ছা তো এখানে আমরা দিব উৎপাদন, মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, চারটা পাশাপাশি থাকবে এবং এখানে যে 5টা ছিল সেই 5টা থাকবে। আমরা এখানে একটা অতিরিক্ত সূচি অঙ্কন করার জন্য জায়গা নিয়ে নিচ্ছি। তো 5টা আমরা পাশাপাশি নিব। এটা হচ্ছে প্রথমটা, তারপর এই যে 2, 3, 4, 5, ঠিক আছে, ওকে। তো এখন প্রথমটা হচ্ছে আমাদের উৎপাদন, 2 নম্বরটা হচ্ছে মোট ব্যয়, 3 নম্বরটা হচ্ছে প্রান্তিক বা গড়, যে কোনোটা নিতে পারো, আশেপাশে যেটা থাকে সেটা গড় বা প্রান্তিক নিয়ে নিব, ওকে। তো প্রথমটাতে আমরা কি দিব, প্রথমটাতে দিব হচ্ছে উৎপাদন। উৎপাদন এটা ঘ নম্বর দিয়ে তোমরা টাইটেল দিয়ে দিবা, বুঝছো, যে উদ্দীপকের তথ্য হতে এসি বা গড় ব্যয় এবং এমসি বা প্রান্তিক ব্যয় এর সূচি অঙ্কন এবং চিত্র অঙ্কন নিম্নরূপ। আচ্ছা উৎপাদন হচ্ছে কিউ, এখানে হচ্ছে মোট উৎপাদন, মোট উৎপাদন, এটা হচ্ছে টোটাল আমাদের যে প্রোডাকশন সেটা, সরি টোটাল কস্ট, যেটা উৎপাদন না, এখানে হচ্ছে ব্যয়, তাই না। এখানে হচ্ছে ব্যয় হবে, এটা আমি উৎপাদন লিখেছি ভুল করে, এটা ব্যয় লিখতে হবে। আচ্ছা তো এখানে হচ্ছে মোট ব্যয়, টোটাল কস্ট। আচ্ছা এখানে হচ্ছে গড় ব্যয় বা এভারেজ কস্ট, আর এখানে হচ্ছে প্রান্তিক ব্যয়, প্রান্তিক ব্যয় বা হচ্ছে মার্জিনাল কস্ট। কি বুঝতে পারছো? এখন দেখো যে উৎপাদন যেগুলো আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা আমরা লিখে নিব এখানে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এই 4টা ছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। মোট ব্যয়টা আমরা পেয়েছিলাম না, এখানে দেখো তো 60, 100, 260, 500। আচ্ছা দেখো 60, 100, 60, 100, 260 এবং 500। আচ্ছা গড় ব্যয়টা কিভাবে করতে হয়, গড় ব্যয় জাস্ট ভাগ দিতে হয়, তাই না। আচ্ছা তো
তো এখন এই 600-কে 1 দিয়ে ভাগ করলে 600ই হয়। সরি হচ্ছে মোট ব্যয় এভাবে তো করলে একটু ঝামেলা হয়ে যাবে, কারণ আমাদের গড় ব্যয়টা হয়ে করলে ঝামেলা যাবে, কারণ আমরা হচ্ছে মোট ব্যয় একটু সরি আমি এখানে 660 লিখে ফেলছি। আচ্ছা এটা একটু কারেকশন করে দিই আমি, এখানে 600 না, এখানে হবে 60, বুঝছো, এখানে হবে 60, যে কারণে একটু ইয়া মনে হচ্ছে আমার কাছে, জকট মনে হচ্ছে যে এখানে 600 আসলো কোত্থেকে বা এভাবে কেন হচ্ছে, সংখ্যাটা এমন বড় দেখাচ্ছে কেন। ওকে, এখানে কারেকশন নেওয়া হয়েছে, দেখো। তো এইখানে 60-কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে 60, 100-কে যখন আমরা 2 দিয়ে ভাগ করব সেটা হচ্ছে 50, তারপর 260-কে আমরা 3 দিয়ে ভাগ করলে কত হয়, 260 ডিভাইডেড বাই হচ্ছে 3, তো 3 8 হচ্ছে 24, তাহলে এখানে থাকে হচ্ছে 20, তারপর হচ্ছে 3 6 18 থাকে 2, একটা ডট শূন্য, তারপর 3 8 হচ্ছে সরি 3 6 হচ্ছে 18, 2 থাকে, সবসময় 6 হবে, তো 86.66। হ্যাঁ, এটা আমি মুছে দিই, এখানে 86.66 হচ্ছে আমাদের এখানে গড় ব্যয়। হ্যাঁ, 86.66। আচ্ছা, আর এবার হচ্ছে 500-কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি সেটা হচ্ছে 125 হয়, তাই না, এটা হচ্ছে 125 হয়। আচ্ছা, তো এটা আমরা পেয়ে গেলাম গড় ব্যয়। এবার প্রান্তিক ব্যয় যখন বের করব, প্রান্তিক ব্যয়ের নির্ণয়ের নিয়মটা হচ্ছে কেমন, নিয়মটা হচ্ছে যে প্রথমে যেটা আছে সেটা বসে যাবে, 60 যেটা আছে এটা বসে যাবে, তারপর আমরা কি করব, মার্জিনাল কস্ট যেটা, এটার ফর্মুলা হচ্ছে ডেল টোটাল কস্ট ডিভাইডেড বাই ডেল কিউ, তার মানে টোটাল কস্ট 2 মাইনাস টোটাল কস্ট 1 ডিভাইডেড বাই Q2 মাইনাস Q1। ফাইন, বাট যখন আমরা দেখি যে সিরিয়ালে চলতেছে, তার মানে যেটা ঘটে যে এটা পাশাপাশি সংখ্যা হইলে বিয়োগ করলে তো পার্থক্য তেমনটা হয় না, পার্থক্য হয় 1, তো 1 দিয়ে ভাগ করলে তো কোনো কিছু চেঞ্জ হয় না, তার মানে টোটাল কস্ট 2 মাইনাস 1 করলে হয়ে যাবে। তো এই যে এটা 2 এটা 1, তো 100 থেকে 60 বিয়োগ করলে 40 হয়, তাহলে হয়ে যাবে 260 থেকে 100 বিয়োগ করলে 160 হয়, তাহলে শেষ। তারপর 500 থেকে 260 বিয়োগ করলে 240, শেষ। কি বুঝতে পারছো এটা? এখন আমাদের রেখাচিত্র অঙ্কন করতে হবে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের, এটাই। আচ্ছা, তো আমরা রেখাচিত্রে চলে যাই। তো রেখাচিত্রের জন্য আমরা হচ্ছে এই যে এভাবে একটা সূচি নিয়ে নিব, y 0 এবং x, এই দিকে যাবে উৎপাদনের পরিমাণ এবং এই দিকে যাবে আমাদের গড় ব্যয় প্রান্তিক ব্যয় যা যা আছে সব কিছু। তো গড় ব্যয় প্রান্তিক ব্যয়ের মধ্যে সর্বোচ্চ কত আছে দেখো তো, সর্বোচ্চ আছে 240 পর্যন্ত, তার মানে আমাদের বেশ বড় নিতে হবে। আচ্ছা, তো আমরা যদি 20-20 করে নিই তাহলে হবে আশা করি। তো 20 40 60 80 100, বেশ লম্বা হচ্ছে, তো এটা বেশ লম্বা হবে, তো এটা আমরা 40 করে ধরি, 40 80, তারপর হচ্ছে এটা 120 160 200 240 240 ম্যাক্স, আমরা 280 পর্যন্ত টেনে দিই, ঠিক আছে। তো এটা হচ্ছে 40 80 120 160 200 240 280। আচ্ছা, এবার আমরা যদি হচ্ছে মানে গড় ব্যয় প্রান্তিক ব্যয় সব একদিকে, মোট ব্যয়টা সরি উৎপাদনের পরিমাণ দেখি 4 পর্যন্ত, 1 2 3 4, এটা হচ্ছে প্রথম তৃতীয় দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ। হ্যাঁ, এটা হচ্ছে কিউ, আর এইদিকে হচ্ছে এসি অ্যান্ড এমসি, এই দুইটা আমরা এইদিকে রাখবো। ওকে, তো রেখাটা দেখো কেমন হয়। আচ্ছা, এটা মনে হয় দুইটা রেখা আলাদা করে জানলে সুন্দর হয়, বুঝছো, মানে একসাথে দরকার নাই, একসাথে দরকার নেই। এটা হচ্ছে আমরা এমসি করে ফেলি, এটা জাস্ট এমসি করি আর এসিটা আলাদা করে করতেছি, বা তুমি এসি আগে করতে পারো, বাট এখানে যেহেতু আমি এমসি এঁকে ফেলছি, এমসিটা আগে করে ফেলি, তারপর আমরা এসি করতেছি। দেখো, আগে এসি করবা, যেহেতু এখানে এসি আগে লিখছো তুমি, আগে এসি করবা, তাহলে এখানে এসিটা এখানে রাখতেছি না আপাতত। ওকে, দেখো শুধু এমসির জন্য। তো প্রথম যখন উৎপাদনটা ছিল তখন আমাদের ছিল 60 এইখানে, তো একটার সাথে হচ্ছে 60। আচ্ছা, এই তারপর 2-এর সাথে হচ্ছে কত, এমসি, এমসি হচ্ছে 2-এর সাথে 40, 2-এর সাথে হচ্ছে এমসি 40, 3-এর সাথে হচ্ছে 160, 3-এর সাথে হচ্ছে 160। আচ্ছা, আর 4-এর সাথে হচ্ছে 240, 4-এর সাথে হচ্ছে এই যে 240, এটা ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এটা ছিল প্রথম, তাই না, এটা ছিল প্রথম, এই যে এইভাবে এসে হলো না রেখাটা টানা, এভাবে অন্য কালার দিই তাহলে তোমরা সহজে বুঝতে পারবে, তাই না। আচ্ছা, আর আমি নামও দিয়ে দিই, এ বি সি ডি। ওকে, তাহলে দেখো রেখাটা এভাবে যাচ্ছে, গিয়ে এভাবে উঠে যাচ্ছে, তাই না। এই যে দেখো একটা টিক সাইনের মতো, আমরা তো দেখি যে এমসি রেখা বাজারে যখন আমরা অঙ্কন করি এমসি রেখা, তখন এমন হয় না, এই যে অনেকটা যেমন টিক সাইনের মতো, এটা হচ্ছে আমাদের এমসি রেখা।
এবার এসি রেখাটা আমরা আলাদা করে অঙ্কন করবো, কারণ এক জায়গাতে হলে ভালো দেখাবে না খুব বেশি, কারণ দুইটার মধ্যে সংখ্যার ডিফারেন্স অনেক বেশি। তো এটা হলো আমাদের এমসি রেখা। এবার আমরা এসি রেখা টানার চেষ্টা করব। এখানে সর্বনিম্ন আছে 50 এবং সর্বোচ্চ আছে 125 পর্যন্ত, সেভাবে আমরা আঁকার চেষ্টা করব। দেখো এবার এসি অঙ্কন করার জন্য আমরা একটা সূচি এখানে অ্যাড করে নিই। ওকে, তো এই যে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে 0, এটা হচ্ছে এক্স। ফাইন। তো এইখানে 1 2 3 4, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ফাইন। আচ্ছা, আর এই দিকে আমরা দিব এসি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো। তো 25 করে আমরা যদি নিই, 25, 50, 75, 100, 125, 125-এর বেশি আমাদের দেখো প্রয়োজন নেই, 125 আছে সর্বোচ্চ। তুমি চাইলে এখানে দেড়শো নিতে পারো, বাট দরকার হবে না। ঠিক আছে, তো এইখানে 25, 50, 75, তারপরে হচ্ছে 100 এবং 125। ফাইন। ওকে, তো এখন আমরা ওই ইনফরমেশন দিয়ে অঙ্কন করার চেষ্টা করব। সেটা কেমন দেখো, যে যখন উৎপাদন ছিল 1 একক, আমাদের এসি ছিল 60, তো একের সাথে হচ্ছে 60। হ্যাঁ, এই পর্যন্ত আমি ধরে নিচ্ছি যে হয়তো 60 হবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে প্রথম বিন্দু। তারপর তারপর হচ্ছে 2-এর সাথে যাবে 50, 2-এর সাথে যাবে 50। আচ্ছা, এটা তারপর 3-এর সাথে যাবে হচ্ছে 86.66। এটা তো এক্স্যাক্টলি নাই, বাট আমরা ধারণা করে নিব 86.66 হচ্ছে এই পর্যন্ত। হ্যাঁ, এমনটাই আসবে আশা করা যায়। তুমি এখানে সাইডে লিখে দিবা যে এটা হচ্ছে 86.66 তুমি নিয়েছো, এটা নিয়েছো হচ্ছে 60, এভাবে তুমি সাইডে ছোট করে লিখে দিবা। হ্যাঁ, আচ্ছা, তারপর সর্বশেষ চতুর্থ হচ্ছে 125, চতুর্থ হচ্ছে কত, 125। ঠিক আছে, চতুর্থ হচ্ছে 125। ওকে, তো এবার এই চিত্রটা কেমন হবে দেখো তো, এসির চিত্রটা কেমন হবে, মানে এখানে এই দিক থেকে গিয়ে এই দিকে উঠবে, বাট আমি নামগুলো আগে দিয়ে নিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। দেখো চিত্রটা হচ্ছে ঠিক এইভাবে উপর থেকে আসবে। হ্যাঁ, আচ্ছা, মানে একটু উপর থেকে আমরা নিব, এই যে এইভাবে, এভাবে গিয়ে আবার এভাবে। এটা কিন্তু এক্স্যাক্টলি টিক সাইনের মতো হয় না, এটা অনেকটা ইউ আকৃতির হয়, বুঝছো, অনেকটা ইউ আকৃতির হয় এমন এসি রেখাটা, মানে এরকম আকৃতি হয় মূলত এসি রেখাটা। বাট এখানে এদিকে জায়গা নাই, এই কারণে এদিকে ওঠানো যাচ্ছে না, বাট আকৃতিটা দেখতে অনেকটা এমন হয়। স্কেল দিয়ে করলে তোমাদের এক্স্যাক্ট ফিগারটা আসতে পারে। তো এর উপর মন্তব্য করতে বলছে। তো মন্তব্য হচ্ছে যে মার্জিনালের ক্ষেত্রে যেটা ঘটে, যে প্রথমে হঠাৎ করে মার্জিনাল কস্ট যেটা হ্রাস পায় এবং তারপর হঠাৎ করে বৃদ্ধি পায়। ঠিক আছে, মানে হঠাৎ করেই সব কিছু ঘটে। আর এসির ক্ষেত্রে প্রথমে এভারেজ কস্ট ধীরে ধীরে হ্রাস পায় এবং একই অনুপাতে পরে বৃদ্ধি পায়। এটা হচ্ছে এসির ক্ষেত্রে বা এভারেজ কস্টের ক্ষেত্রে। এটাই হচ্ছে আমাদের এখানে বেসিক পার্থক্য। ওকে, আচ্ছা, তার মানে আমাদের এটা হয়ে গেল, এই যে 4 নম্বর কোশ্চেন যেটা ছিল এটা হয়ে গেল, এটা হচ্ছে ডান। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আসি পরেরটাতে 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর সেই বাজার, যেটা সবচেয়ে বেশি আমাদের আকাঙ্ক্ষিত, সবচেয়ে বেশি চাওয়া বা সবচেয়ে বেশি পড়ি আমরা যে চ্যাপ্টারটা, বাজার চ্যাপ্টার, এখান থেকে করেছে কোশ্চেন। তো বাজার চ্যাপ্টারের প্রথম কোশ্চেন ক নম্বর, এটা চিত্র দেওয়া আছে, এখান থেকে আমরা গহ আনসার করবো। ক নম্বরে জিজ্ঞাসা করছে যে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার কি। দ্বিপাক্ষিক মানে দুই পার্টি, বায়োল্যাটারাল। একচেটিয়া মানে কি, মনোপলি, অর্থাৎ বায়োল্যাটারাল মনোপলি মার্কেট কাকে বলে, যেখানে দুই পক্ষে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকেন, সেটাকে বলা হয় বায়োল্যাটারাল মনোপলি মার্কেট বা দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। সেটা কেমন, সেটা হচ্ছে যে যখন একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকবেন, তোমার এলাকাতে যতজন ধান চাষি আছেন তারা একটা সমিতি তৈরি করে যদি একসাথে ধান বিক্রি করেন এবং ধান কেনার জন্য যদি একজন ব্যক্তি থাকেন, সেটাকে বলা হয় দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। কি বুঝতে পারছো? ওকে, খ নম্বরে বলছে একচেটিয়া কারবারি কিভাবে দামের উপর প্রভাব বিস্তার করে। একচেটিয়া কারবারিকে বলা হয় প্রাইস মেকার। ঠিক আছে, প্রাইস মেকার। একচেটিয়া মার্কেটে বিক্রেতার সংখ্যা সাধারণত একজন থাকে এবং তার কোনো নিকট প্রতিদ্বন্দ্বী থাকে না, যে কারণে তিনি চাইলে ইচ্ছা রকম দাম নির্ধারণ করে পণ্য বিক্রি করতে পারেন এবং এভাবেই একচেটিয়া কারবারিতে দামের উপর প্রভাব বিস্তার করা যায়। কি বুঝতে পারছো এটা? আচ্ছা, গ নম্বরে বলছে উদ্দীপক হতে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো, যেটা সারা জীবন সবচেয়ে বেশি আমরা দেখেছি এমন কোশ্চেন আসতে। আমি কি এখানে ব্যাখ্যা করে দেখাবো? বাজার থেকে তো বহু ব্যাখ্যা করা হয়েছে, আর এখানে তো তোমার হচ্ছে চিত্র অঙ্কন করতে হবে না, চিত্র পরিপূর্ণ দেওয়া আছে, গ নম্বরের জন্য চিত্র অঙ্কন করতে হবে না। আমি একটু বিস্তারিত লিখে দিই। বাজারের ক্ষেত্রে অনেকে আমরা বিস্তারিত লেখাটা পারি না, তো আমি একটু বিস্তারিত লিখে এটা সলভ করব। দেখো,
তো এখানে আমি হচ্ছে একটা স্লাইড অ্যাড করে নিচ্ছি। তো তুমি শুরু করবা এভাবে, ধরো এটা গ নম্বর না, তুমি এভাবে লিখবা গ উত্তর, ঠিক আছে? আমি একদম বিস্তারিত লিখে দিচ্ছি এটা, যে বাজারের একটা কোশ্চেন কীভাবে সলভ করতে হয়। চিত্র দেখে অঙ্কন করতে হবে না, যেহেতু চিত্র হুবহু পুরোটা দেওয়া আছে। তো তুমি লিখবা যে কি দেওয়া আছে বা চিত্র হতে পায়, তো তুমি লিখবা যে দেওয়া আছে বা চিত্র হতে পায়, যে কোনো একটা কিছু। সহজভাবে আমি লিখতেছি দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের লাগবে কি, আমাদের টোটাল আয় বা মোট আয় এবং মোট ব্যয় দুইটা তো লাগবে, তাই না? আচ্ছা, তো এখন আমরা লিখব টোটাল আয়ের জন্য, মোট আয়ের জন্য আমাদের লাগে পি এবং কিউ। তো প্রাইস, ঠিক আছে, এখানে আমি লিখব হচ্ছে দাম, পি সমান এই পণ্যের দামটা কত ছিল দেখো তো। পি পি বলতে আমরা বুঝি এটা, তাই না? এই যে এটা আমি অন্য কালার দিয়ে এখানে, এই যে এখানে পি দেওয়া আছে, দেখো পি সমান কত আছে 20, তাই না? ওকে, তো এখন পি সমান হচ্ছে 20, পি সমান হচ্ছে 20। আচ্ছা, তারপর উৎপাদনের পরিমাণ আমাদের প্রয়োজন হবে। উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ হচ্ছে কি দিয়ে বোঝাই আমরা? কিউ দিয়ে বোঝাই। কিউ সমান কত? উৎপাদনের পরিমাণ কিউ হচ্ছে এই যে দেখো কিউ নির্দেশিত আছে এবং সেটা 50, তার মানে উৎপাদনের পরিমাণ হচ্ছে 50। আমাদের গড় ব্যয় প্রয়োজন হবে মোট ব্যয় বের করার জন্য। গড় ব্যয়কে আমরা এসি দ্বারা প্রকাশ করি। এসি, এভারেজ কস্ট কত আছে দেখো তো, এসি কোথায় আছে? এই যে এসি রেখা, এটা গিয়ে মিলেছে এইখানে এবং এটা এসেছে এইখানে, তার মানে এসির মান হচ্ছে 15। আচ্ছা, গড় ব্যয় সমান হচ্ছে 15 টাকা 50 একক এবং 20 টাকা, ঠিক আছে? ওকে, এবার তুমি এখানে লিখবা যে মোট আয়, বা এখানে তুমি ভারসাম্যটাও নির্ণয় করতে পারো। এখানে ভারসাম্য কোথায় অর্জিত হয়েছে সেটা তুমি নির্ণয় করতে পারো। যে এইখানে দেখো যে ভারসাম্য কোথায়, দরকার নাই কারণ এখানে চাই না, জাস্ট তোমাকে মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলছে, তাহলে ভারসাম্য দরকার নাই। তো তুমি এখানে লেখো যে মোট আয় টোটাল রেভিনিউ সমান এ গুণ কিউ, বা তুমি এ আর গুণ কিউ দিতে পারো, সমস্যা নেই। সরি, পি গুণ কিউ, আমি এ গুণ কিউ দিয়েছি ভুল করে, পি গুণ কিউ, ঠিক আছে? টোটাল রেভিনিউ সমান হচ্ছে পি গুণ কিউ। তো পি এর ভ্যালু হচ্ছে 20 এবং কিউ এর ভ্যালু হচ্ছে 50 একক, ঠিক আছে? তো এটা গুণ করলে কত হয়? 1000 হয়, তাই না? সরি, এখানে টাকা হবে, আমি কেন একক লিখলাম, ভুল হচ্ছে বারবার, এটা হচ্ছে টাকা। হ্যাঁ, ওকে, তো তাহলে আমাদের টোটাল রেভিনিউ হচ্ছে 1000 টাকা। তো টোটাল কস্ট বা মোট ব্যয় টোটাল কস্ট সমান কত? এসি গুণ কিউ, ঠিক আছে? এসি গুণ কিউ। আচ্ছা, তো এসি এর ভ্যালু হচ্ছে 15, এসি এর ভ্যালু হচ্ছে 15 এবং কিউ এর মান হচ্ছে 50। তো এটাকে আমরা টাকা দিব। তো 15 এবং 50 গুণ করলে হয় কত? 750, তাই না? 5 75 এবং 0 750 টাকা। তো আমরা মুনাফার যে সূত্রটা আছে সেই অনুযায়ী জানি কি, যে মুনাফা পাই ইজ ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ হচ্ছে আমাদের 1000 টাকা, এই 1000 বিয়োগ টোটাল কস্ট হচ্ছে 750 টাকা, তাহলে বিয়োগ করলে হয় 250 টাকা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ। এতটুকু করলে 3 মার্ক তোমাকে দিয়ে দিবে, খুব বেশি কঠিন না, সহজ। হ্যাঁ, এবার ঘ নম্বরে বলছে উদ্দীপকের নির্দেশিত ফার্মটির এসি গড় ব্যয় রেখা জি বিন্দু স্পর্শ করলে যে পরিস্থিতির উদ্ভব হয় তাতে উৎপাদন চালানোর যৌক্তিকতা বিশ্লেষণ করো। আচ্ছা, তো তুমি এই চিত্রটা হুবহু অঙ্কন করবা, করে তুমি যেটা অ্যাড করবা, একটা বিষয় অ্যাড করতে হবে যে এসি রেখা এই জি বিন্দু স্পর্শ করে যাবে। তার মানে এসি রেখা এখানে ছিল না, এসি রেখা তখন আরেক এই চিত্রের সাথে তুমি এটা অ্যাড করে দিবা। হ্যাঁ, এইটা অ্যাড করে দিবা, হয়নি চিত্রটা আমার, এটা তুমি এইভাবে, এই যে এইভাবে তুমি একটা এসি রেখা অ্যাড করে দিবা, এই যে এটা। হ্যাঁ, এখানে লিখতে পারো, এখানে লিখতে পারো, সমস্যা নেই, যেহেতু এটা এই পাশে লেখা, আমি এটা এই পাশে লিখতেছি, এই যে এখানে লিখতেছি, এটা AC2 আমি দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন যদি এই বিন্দু দিয়ে যায় তাহলে কি হবে? এখানে তুমি এভাবে রেখা টানো আর এভাবে এখানে একটা রেখা টানো, এমনটা করতেছে না? তার মানে তোমার এসিটা এখন বেড়ে কত হয়ে যাচ্ছে? 25 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তুমি নর্মালি কি হবে, এখানে টোটাল রেভিনিউ তোমাদের 1000 ছিল, টোটাল রেভিনিউ আমাদের 1000 ছিল, ওটা তো চেঞ্জ হচ্ছে না। টোটাল রেভিনিউ আমাদের ছিল কত? 1000 টাকা ছিল, আর টোটাল কস্ট এখন দেখো বেড়ে যাচ্ছে, তার মানে আমাদের এখন লস হবে। বাট উৎপাদনের যৌক্তিকতা, উৎপাদন চালানোর যৌক্তিকতাটা বিশ্লেষণ করতে বলছে, তার মানে তোমাকে ম্যাথ করতে হবে, ঠিক আছে? ম্যাথ করতে হবে কিভাবে, আমি এটা বিস্তারিত লিখতেছি না। দেখো, টোটাল রেভিনিউ যেমন ছিল, টোটাল রেভিনিউ ছিল হচ্ছে
পি ইন্টু কিউ, পি এর ভ্যালু ছিল 20 এবং কিউ এর ভ্যালু 50 সমান 1000 টাকা। এটা আমি সহজে শর্ট করে লিখে দিচ্ছি। এবং এখন টোটাল কস্ট আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, 2 দিব, কারণ আমাদের যেহেতু এখানে এসি 2 ইন্টু কিউ, মানে নতুন আমাদের যে এসিটা এসেছে সেটা হচ্ছে 25 এবং কিউ এর ভ্যালু হচ্ছে 50। তো 25 50 কত হয়, 1250, তাই না, 1250 টাকা। তো এখন আমাদের কি হবে দেখো, আমাদের এখন যেটা ঘটবে যে ক্ষতি সমান কি হচ্ছে, টোটাল কস্ট মাইনাস টোটাল রেভিনিউ। টোটাল কস্ট কত, 1250 বিয়োগ টোটাল রেভিনিউ হচ্ছে 1000, তাহলে 250 টাকা আমাদের কি হচ্ছে, 250 টাকা আমাদের ক্ষতি হচ্ছে। তো এখন উৎপাদন চালিয়ে যাবে কিনা, তো উৎপাদন চালিয়ে যাবে কিনা এটা ডিপেন্ড করে যে আমাদের অ্যাটলিস্ট টোটাল ভেরিয়েবল কস্ট যেটা আছে সেটা উঠে আসতেছে কিনা, ঠিক আছে। তো এখন আমরা এই যে দেখো এভিসি দেওয়া আছে এখানে, এই যে দেখো এভিসি দেওয়া আছে, এটার হিসাব করতে হবে। এবিসির মান কত দেওয়া আছে, 10। হ্যাঁ, তো এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট সমান কত, এভারেজ ভেরিয়েবল কস্ট ইন্টু কিউ। তো দেখো এখানে এভারেজ ভেরিয়েবল কস্টের যে মানটা দেওয়া আছে কত, সেটা 10। হ্যাঁ, আর উৎপাদন তো 50। তো এটা হচ্ছে 10 এবং 50 সমান হচ্ছে কত, 500 টাকা। তার মানে আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট আছে 500 টাকা। মানে এই ফার্মটা চালাইলে আমাদের পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 500 টাকা, কিন্তু আমাদের আয় হচ্ছে কত, 1000। তার মানে আমরা পরিবর্তনশীল ব্যয়টাকে উঠিয়ে নিয়ে আসতে পারতেছি, মানে আমাদের পরিবর্তনশীল যে ব্যয়টা আছে সেটা আসতেছে। অর্থাৎ আমরা যদি উৎপাদন চালিয়ে যাই তাহলে কি ঘটবে, আমাদের রানিং খরচটা সেটা চলে যাবে, স্থায়ী খরচ আমাদের যেটা সেটা উঠতেছে না, বাট পরিবর্তনশীল ব্যয়টা আমাদের উঠে আসতেছে। তার মানে আমি যন্ত্রপাতি সচল রাখার জন্য, কারখানা সচল রাখার জন্য, হ্যাঁ, স্থায়ী কর্মচারীদের চাকরিটা রাখার জন্য আমি উৎপাদন চালিয়ে যাব। এর শর্ত হচ্ছে আমাদের বাজার ভারসাম্যের যে 3 নম্বর শর্ত যেটা আছে সেটা হচ্ছে এসি ইজ গ্রেটার দ্যান পি ইজ গ্রেটার দ্যান এভিসি। এইটা যে আমাদের এসির মান যখন পি এর চেয়ে বড় হবে তখনই তো আমাদের লস হয়, তাই না। এই যে এখানে দেখো এই যে এসির মান, এই যে পি মান তো এটা, আর এসির মান এখন এটা হয়ে গেছে। তার মানে এসি বড়, পি ছোট। এই কারণে আমাদের বাজারে কি হয়েছে, এই কারণে আমাদের বাজারে লস হয়েছে। ওকে ফাইন, বাট এই পি এর মান এভিসির চেয়ে কি হতে হবে, বড় হতে হবে। সেটাই তো হয়েছে, দেখো তো এই যে এভিসি এইখানে, পি এইখানে, তো পি এর মান এই যে বড় আর এভিসির মান হচ্ছে কি ছোট। তার মানে আমাদের এই শর্ত পরিপূর্ণ হচ্ছে, এই শর্তটা মানছে এইখানে, যে কারণে আমরা বলবো যে স্বল্পকালে আমাদের লস হইলেও কোম্পানিকে সচল রাখার জন্য, স্থায়ী কর্মচারীদের চাকরি রাখার জন্য এবং যন্ত্র কারখানাকে সচল রাখার জন্য উৎপাদন চালিয়ে যাবে, স্বল্পকালে লস হলেও দীর্ঘকালে প্রফিটের জন্য। এটাও খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু চিত্র আঁকতে হবে, চিত্র এঁকে তারপরে আমাদের এই ম্যাথটা করে সব কিছু লিখে, যেভাবে আমি লিখে আগেরটা করলাম এভাবে লিখে এটা সলভ করতে হবে। আচ্ছা, তাহলে এটা ডান, ঠিক আছে, এটা ডান, এটা আমরা সলভ করে ফেললাম। ওকে, আচ্ছা, ক্লাসটা কি খুব বেশি লং হয়ে যাচ্ছে? লং হলে তোমাকে করতে হবে, পরীক্ষার সময় নাই, আর পরীক্ষার সময় নাই, ক্লাস করতে হবে। আচ্ছা, তো 6 নম্বর কোশ্চেন, জনাব করিম ঢাকার একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত। তিনি ঘন্টায় 100 টাকা মজুরিতে 6 ঘন্টা কাজ করেন। পরবর্তীতে মজুরি বৃদ্ধি পেয়ে 150 টাকা হলে তিনিও কাজের সময় আরও 2 ঘন্টা বাড়িয়ে দেন। প্রতিষ্ঠানটির সমৃদ্ধির সাথে সাথে করিমের মজুরি বৃদ্ধি পেয়ে যখন 300 টাকা হয় তখন তিনি কাজের সময় বৃদ্ধি না করে 2 ঘন্টা কমিয়ে দেন। তাহলে এটা শ্রমবাজার থেকে করা কোশ্চেন, রাইট, 5 নম্বর চ্যাপ্টার। তো শ্রমের চাহিদা কাকে বলে? শ্রমের চাহিদার বিষয়টা হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে যিনি নিয়োগকারী আছেন তিনি যতজন শ্রমিককে নিয়োগ দিতে ইচ্ছা পোষণ করেন সেটাকেই বলা হয় শ্রমের চাহিদা। মানে শ্রমের চাহিদা হচ্ছে নিয়োগকারীর কাছে কতজন শ্রমিক প্রয়োজন, সেটাকেই শ্রমের চাহিদা বলে। খ নম্বরে বলছে একই পেশায় মজুরি বিভিন্ন হয় কেন? একই পেশায় সবার মজুরি সেম হবে না, তার প্রোডাক্টিভিটি, হ্যাঁ, তার হচ্ছে যে উৎপাদনশীলতা, তার উপর ভিত্তি করে মজুরি ভিন্ন হয়। ধরো যে একজন শ্রমিকের কর্মদক্ষতা বেশি আর একজনের কর্মদক্ষতা কম, একজনের উৎপাদন ক্ষমতা বেশি আর একজনের উৎপাদন ক্ষমতা কম, তো এর উপর ভিত্তি করে তো ডেফিনেটলি তোমার হচ্ছে মজুরির পরিমাণও ডিফারেন্ট হবে। গ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে করিমের শ্রমের যোগান রেখা অঙ্কন করো। শ্রমের যোগান রেখা আমি এখানেই এঁকে দিচ্ছি, না এখানে আঁকা যাবে না, আচ্ছা জায়গা খুবই কম এখানে। আচ্ছা, তো প্রথমে ছিল 100 টাকা মজুরি, তিনি 6 ঘন্টা কাজ করতেন। 150 টাকা হওয়াতে তিনি 8 ঘন্টা করে কাজ করলেন, 2 ঘন্টা বাড়িয়ে, এবং তারপর 300 টাকা হওয়াতে তিনি আরও 2 ঘন্টা কমিয়ে ফেললেন, মানে আর তিনি বৃদ্ধি করলেন না, ঠিক আছে। তো এটা থেকে আমরা একটা সূচি অঙ্কন করব, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এই যে ওয়াই
ও এক্স। আচ্ছা, এইদিকে আমি দিব মজুরি এবং এইদিকে দিব শ্রম ঘন্টা। তো প্রথমে তিনি কাজ করতেন এই যে 6 ঘন্টা, হ্যাঁ, তারপর তিনি কাজ করলেন কত ঘন্টা, 8 ঘন্টা, এভাবে আমি রাখতেছি। আর তিনি তো ওই যে 6 ঘন্টা পর 8 ঘন্টা করে আবার কমিয়ে ফেলছেন, আর দরকার নাই। তাহলে এটা হচ্ছে আমাদের 6 ঘন্টা আর এটা হচ্ছে 8 ঘন্টা, রাইট। আচ্ছা, আর এইদিকে দিব তার মজুরি, ঘন্টা প্রতি মজুরি। ঘন্টা প্রতি ছিল হচ্ছে মজুরি 100 টাকা, 150 টাকা এবং 300 টাকা। আচ্ছা, তো 100 টাকা, 150 টাকা এবং 300 টাকা এভাবে দিচ্ছি আমি, হ্যাঁ। এটা হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে 150 টাকা এবং এটা হচ্ছে 300 টাকা। তুমি চাইলে একটু আরও সংখ্যাগুলো অ্যাড করে দিতে পারো, এখানে 200, এখানে 250, এখানে শুধু 50। আমি জাস্ট যেই তিনটা দরকার সেই তিনটা লিখেছি এমন। আচ্ছা, তুমি এখানে ওইভাবে অ্যাড করে দিতে পারো, এটা 2, এটা 4, এটা 6, এটা 8 এভাবে দিতে পারো, বাট এত কিছু আমি দিই নাই, তোমরা একটু জাস্ট তোমাদের মতো দিতে পারো, না পারো। ওকে, তো এবার একটু জিনিস খেয়াল করো যে যে হচ্ছে কোথায় গেল এটা, ওকে। যখন মজুরি ছিল 100 টাকা করে, তিনি কাজ করতেন 6 ঘন্টা দিনে, প্রত্যেক ঘন্টা 100 টাকা মজুরিতে। তারপর যখন 150 টাকা করা হলো, তিনি এই যে 8 ঘন্টা কাজ করলেন, ঠিক আছে, 2 ঘন্টা তিনি বাড়িয়ে দিলেন। তারপর যখন আরও বৃদ্ধি করা হলো, 300 টাকা করে দেওয়া হলো, তিনি 2 ঘন্টা না বাড়িয়ে এবার কমিয়ে দিলেন, কমিয়ে আবার আগেরটাতে চলে আসছেন, ঠিক আছে, আবার আগেরটাতে চলে আসছেন। তাহলে এইটা হচ্ছে আমাদের এখন এ, এটা বি, এটা সি। তো এখন দেখো যে কিভাবে যায় রেখাটা, আসলে কিভাবে গমন করে, দেখো সেটা হচ্ছে যে এভাবে যাচ্ছে, হলো না, এই যে এভাবে যাচ্ছে। তো এটা তো উপরের দিকে ওঠার কথা ছিল, রাইট, বাট না উঠে এই যে এবার এইদিকে ব্যাক করলো, হ্যাঁ, এই যে এই দিকে এসে ব্যাক করলো, মানে যদিও এটা আমার এক্স্যাক্টলি মিলে নাই, বাট তোমরা স্কেল দিয়ে করলে মিলবে। তো এটাই হচ্ছে শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা। এটাকে তুমি দিবা এ, এটাকে দিবা তুমি বি, এটাকে দিবা তুমি সি। শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা, ঠিক আছে, সাপ্লাই অফ লেবার, SL রেখা যেটাকে বলে। তুমি নিচে লিখবা যে চিত্র শ্রমের যোগানমুখী, শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা। আচ্ছা, তো এখন এটা তুমি লেখার আগে গ নম্বর দিয়ে একটু উপরে যে ইন্ট্রোডাকশন লিখবা, যে উদ্দীপকের তথ্যের আলোকে এটা অঙ্কন করতেছি আমি সেটা। তারপর হচ্ছে একটু এক্সপ্লেন করে দিবা যে হচ্ছে যে আমি 8 ঘন্টার পরে, যে এখানে তো 8 ঘন্টা বলা ছিল না, বলা ছিল 2 ঘন্টা বৃদ্ধি করে, তো 6 সাথে 2 যোগ করলে যে 8 হয়, এগুলো তুমি একটু উপরে এক্সপ্লেন করে দিবা, ঠিক আছে, তাহলে হবে। আচ্ছা, এবার ঘ নম্বরে বলছে করিমের শ্রমের যোগান রেখার আকৃতি কেন এমন হয় তা বিশ্লেষণ করো। মানে এটাকে তোমাকে ঘ নম্বরে বলতেছে ব্যাখ্যা করো কেন হয়। এর কারণ হচ্ছে যে শ্রমিকের যখন কর্মঘণ্টা অনুপাতে তার যখন বেতনটা বৃদ্ধি করা হয়, তখন তিনি খুব বেশি ইনসেনটিভ পান। মানে তার মনের মধ্যে তাড়না কাজ করে যে আমি একটু বেশি কাজ করলেই আমার স্যালারিটা অনেক বেশি আসতেছে, তাই না। তো এই তাড়নাটা তার মধ্যে যখন কাজ করে, তিনি শ্রমের পরিমাণটা বাড়িয়ে দেন। বাট শ্রমের মূল্য যখন অনেক বেড়ে যায়, তখন শ্রমিকের মধ্যে আসে, মনে হয় যে এত কাজ করে আমি কি করব, টাকা তো অনেক হচ্ছে, আমি একটু আরামায়েশ করি, ঠিক আছে, অল্প কাজ করলে তো ভালো টাকাটা আসে আমার কাছে। তখন সে একটু আরামায়েশ করার চেষ্টা করে, একটু মানে পরিবারকে সময় দেয়, আত্মীয় স্বজনের সাথে সময় দেয়, এই ধরনের বিলাসী চিন্তাভাবনা চলে আসে, যেই কারণে তিনি অতিরিক্ত মজুরি বেড়ে গেলেও মানে তখন যোগানটা না বেড়ে আরও যোগানটা কমে যায়, উল্টার একটা রিয়াকশন ঘটে এইটা, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম, এটার সাথে আমরা লিখে দিচ্ছি হচ্ছে কি এটা ডান, হ্যাঁ, ওকে। 7 নম্বর কোশ্চেন, একটি জাতীয় আয় মডেল নিম্নরূপ। জাতীয় আয় মডেল দেওয়া আছে, সামগ্রিক আয় ব্যয় চ্যাপ্টার। তো এখানে দেখো দেওয়া আছে y ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, এটা তো ফর্মুলা, তাই না। y হচ্ছে জাতীয় আয়, সি হচ্ছে ভোগ ব্যয় কনজামশন কস্ট, আই হচ্ছে বিনিয়োগ ব্যয় ইনভেস্টমেন্ট কস্ট, এবং জি হচ্ছে সরকারি ব্যয় গভর্নমেন্টাল কস্ট। যেখানে সি এর একটা ভ্যালু দেওয়া আছে, সি ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.4y, আই এর ভ্যালু দেওয়া আছে 50, জি এর ভ্যালু দেওয়া আছে 100, ওয়াই সমান জাতীয় আয়, সি সমান ভোগ ব্যয়, আই সমান বিনিয়োগ ব্যয়, জি সমান সরকারি ব্যয়, এগুলো লেখা আছে, ফাইন। ক নম্বরে কোশ্চেন করছে যে অবচয় ব্যয় কি। অবচয় ব্যয় কি? অবচয় ব্যয় হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট বা ডিসি, যেটাকে আমরা বলি, যে কোনো যন্ত্রপাতি ব্যবহার করার জন্য তার যে মূল্যটা সেটা হ্রাস পায়, এবং এই হ্রাস পাওয়ার যে হারটা সেটাকে বলা হয় অবচয় ব্যয়। তার মানে যে কোনো কিছু, যে কোনো তোমার ম্যাটেরিয়াল কোনো কিছু ভোগ করার ফলে তার যে মূল্যটা সেটা হ্রাস পায়, তো সেটাকে বলা হয় অবচয় ব্যয়। খ নম্বরে বলছে স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য নির্দেশ করো। আচ্ছা, তো স্বল্পকালীন ভোগ অপেক্ষক কি এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষক কি। দেখো, স্বল্পকালে আমরা যেটা বলি সবসময় যে সকল উপকরণ পরিবর্তন করা যায় না অর্থনীতির, আর দীর্ঘকালে সবকিছু পরিবর্তন করা যায়। তো ভোগ অপেক্ষকে যেটা থাকে মানে স্থির ভোগ ব্যয়, আর একটা হচ্ছে প্ররোচিত ভোগ ব্যয়। হ্যাঁ, স্বল্পকালের ক্ষেত্রে দুইটা থাকে।
আর দীর্ঘকালে স্থির বলে কিছু থাকে না, সবই প্ররোচিত, সবই পরিবর্তনশীল, ঠিক আছে। তো পার্থক্যটা হচ্ছে মূলত এইখানটাতে যে স্বল্পকালের ক্ষেত্রে পরিবর্তনশীল ভোগ ব্যয় থাকে এবং স্থির থাকে দুইটা, আর দীর্ঘকালের ক্ষেত্রে কোনো কিছু স্থির না, সবই পরিবর্তনশীল। আচ্ছা, এবার গ নম্বরে দেখো বলছে যে উদ্দীপকের আলোকে একটি ভোগ রেখা অঙ্কন করো। আচ্ছা, তো ভোগ রেখা আমরা কিভাবে অঙ্কন করব? এই যে এখানে যেটা দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.4 ওয়াই, এটা হচ্ছে আমাদের ভোগ সমীকরণ, এবং ওয়াই হচ্ছে জাতীয় আয়। জাতীয় আয়ের ভিত্তিতে আমাদের হচ্ছে ভোগ সমীকরণ নির্ণয় করতে হবে। তো এটার জন্য আমরা একটা এখানে স্লাইড অ্যাড করে নিই। তো দেখো এখানে ভোগ রেখা আমরা অঙ্কন করার জন্য একটা সূচি নিব। তো এই সূচিতে হচ্ছে একদিকে আমাদের থাকবে জাতীয় আয় আর একদিকে থাকবে আমাদের ভোগ সমীকরণটা। এটা থেকেই হচ্ছে আমরা বের করতে পারবো আশা করি। দেখো এই যে, তো এইখানে আমরা এই দিকে লিখতেছি জাতীয় আয়, জাতীয় আয়, ঠিক আছে। জাতীয় আয় আমরা নর্মালি হচ্ছে ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি, ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি। আর এই দিকে এই যে এখানে যেটা ছিল যে হচ্ছে আমাদের ভোগের পরিমাণ, ঠিক আছে, ভোগ সি ইজ ইকুয়াল টু, সি ইজ ইকুয়াল টু হচ্ছে 100 প্লাস 0.4 ওয়াই, 100 প্লাস 0.4 ওয়াই। ওকে, তো এখন জাতীয় আয় একটা সময় থাকে শূন্য, মানে কোনো জাতীয় আয় নাই, এখন হচ্ছে শূন্য। তারপর আমি ধরলাম যে বৃদ্ধি পেয়ে 100 হচ্ছে, 200 হচ্ছে, 300 হচ্ছে, এভাবে যাচ্ছে। চারটা হলেই আশা করি একটা চিত্র হয়ে যাবে। আচ্ছা, তো এখন এই যে মানগুলো আছে এগুলো আমরা ভোগ সমীকরণে ইমপ্লিমেন্ট করব। সেটা কিভাবে দেখো? তো ভোগ সমীকরণটা আছে, আমি অন্য কালার দিয়ে সমীকরণটা লিখি যাতে স্পষ্ট দেখা যায়। সি ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.4 ওয়াই। তো এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এই ভ্যালুগুলো এখানে ইমপ্লিমেন্ট করো, 0 তুমি ইমপ্লিমেন্ট করো, তাহলে 100 প্লাস 0.4 ইন্টু ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 0। তো 100 প্লাস এটা 0 হয়ে যায় না তখন, মানে 0-র সাথে যদি কোনো কিছু আমরা গুণ করি তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে থাকতেছে হচ্ছে 100, রাইট? তো এইখানে আমরা যদি হচ্ছে এই 0-র পরিবর্তে 100 দিয়ে আমরা এখানে গুণ করতাম তাহলে কত হতো? এখানে এটা গুণ করলে হতো 40, 100-র সাথে 40 আমরা যদি যোগ করি তাহলে হতো 140। তাহলে এই যে আগেটাতে ছিল হচ্ছে 100 আর এটাতে থাকতেছে হচ্ছে 140। আমরা যদি এখানে 200 দিয়ে গুণ করতাম, মানে এই যে এটা, তার মানে 200-র সাথে 0.4 গুণ করলে হয় হচ্ছে 80, 80-র সাথে 100 যোগ করলে হচ্ছে 180। আমরা যদি 300 দিয়ে গুণ করতাম, 300-র সাথে 0.4 গুণ করলে হয় হচ্ছে 120, 120-এর সাথে 100 যোগ করলে হচ্ছে 220, ঠিক আছে। তাহলে এখন আমরা এই যে ভ্যালুগুলো পেয়েছি এই ভ্যালুগুলো থেকে আমরা এখন একটা চিত্র অঙ্কন করব, একটা রেখাচিত্র অঙ্কন করব। তো এর জন্য আমরা যথারীতি ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ নিয়ে নিই, ওয়াই 0 এবং এক্স, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের যে ভোগের পরিমাণ এটা থাকবে লম্ব অক্ষে, ঠিক আছে, 220 পর্যন্ত যেহেতু, তাহলে আমি একটু বাড়িয়ে নিই একটু, এটা দেখো এটা হচ্ছে 220 পর্যন্ত ওয়াই। তো আর এই দিকে দিব আমরা হচ্ছে জাতীয় আয় 0 থেকে 300 পর্যন্ত, 0 আছে 100, 200 এবং 300, 100, 200 এবং 300। এইদিকে হচ্ছে জাতীয় আয়, হ্যাঁ। আর এই দিকে হচ্ছে আমাদের ভোগের পরিমাণ। তোমরা এখানে ভোগের পরিমাণ জাতীয় আয় কথায় লিখে তারপরে হচ্ছে সি এবং ওয়াই তারপর লিখবে, আমি শর্টে লিখতেছি। 220 পর্যন্ত আমি 50 করে যদি দিই তাহলে 50, 100, 150, 200, 250, তাহলেই হচ্ছে 50, 100, 150, 200 আর একটা হচ্ছে 250। আচ্ছা, তো এবার আমরা রেখাটা অঙ্কন করার চেষ্টা করি। দেখো যখন আমাদের কোনো জাতীয় আয় ছিল না তখন আমাদের ভোগের পরিমাণ ছিল 100, তাহলে জাতীয় আয় 0 থাকা অবস্থাতেও আমাদের ভোগের পরিমাণ ছিল 100, এটা প্রথম বিন্দু। জাতীয় আয় যখন 100 হয়েছে ভোগের পরিমাণ 140, জাতীয় আয় 100, ভোগের পরিমাণ 140, এই যে 150 থেকে একটু নিচে রাখতে হবে। ওকে, জাতীয় আয় যখন 200 হয়েছে আমাদের ভোগের পরিমাণ হচ্ছে কত? ভোগের পরিমাণ তখন 180, 200-র সাথে 180, এই যে 200-র চেয়ে নিচে হচ্ছে 180। ওকে, তোমরা এগুলো স্কেল দিয়ে করবা, এই মাপগুলো একটু সামান্য এটা নিচে নিতে হতো, বাট তোমরা স্কেল দিয়ে যখন করবা বুঝতে পারবা। যখন জাতীয় আয় 300 তখন ভোগের পরিমাণ হচ্ছে 220, জাতীয় আয় যখন 300 তখন ভোগের পরিমাণ হচ্ছে 220। আচ্ছা, এই যে এতটুকু। এবার আমরা কি করব? এটার নাম দিব। এই যে প্রথম বিন্দু এটার নাম ছিল এ, এটার নাম বি, এটার নাম সি, এটার নাম ডি, এবং এই যে চারটা বিন্দু, এই চারটা বিন্দুকে আমরা যোগ করে দিব এ বি সি ডি, এ বি সি ডি, হ্যাঁ। আচ্ছা, এই যে রেখাটা পেলাম এটার নাম হচ্ছে সি রেখা বা কনজাম্পশন বা ভোগ রেখা। তো এটা একটা প্ররোচিত ভোগ ব্যয়, কারণ হচ্ছে কি যখন আমাদের কোনো জাতীয় আয় ছিল না, 0 ছিল, তখনও আমাদের এতটুকু ভোগ ব্যয় ছিল। তার মানে একটা প্ররোচিত ভোগ ব্যয় যেটা আমরা একটা সূচি এবং রেখার মাধ্যমে দেখতে পেলাম, ঠিক আছে। আচ্ছা,
ঘ নম্বরে বলছে যদি বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হয় তাহলে ভারসাম্য জাতীয় আয়ের উপর কিরূপ প্রভাব পড়বে। বিনিয়োগ ব্যয় তার মানে ইনভেস্টমেন্ট কস্ট, এইটার উপরে তো এটা তোমাকে এখন বাড়াইতে হবে। এই ইনভেস্টমেন্ট কস্টটা দ্বিগুণ করতে হবে, তাহলে আমাদের জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে। তো জাতীয় আয়টা আগে আমরা নির্ণয় করি, তারপর আমরা দ্বিগুণ করে দেখব কি প্রভাব পড়ে। আচ্ছা, তো এর জন্য আমরা অ্যাডিশনাল একটা স্লাইড নিয়ে নিব। তো জাতীয় আয় প্রথমে তুমি যেভাবে বের করবা, জাতীয় আয়ের বের করার ফর্মুলাটা কি। জাতীয় আয় তুমি লিখে নিবা, জাতীয় আয় সমান সি ইজ ইকুয়াল টু সি, সরি সি লিখেছি আমি, ভুল লিখলাম এখানে। তো জাতীয় আয় ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, রাইট। তো সি এর ভ্যালু কত দেখো তো এখানে, সি এর ভ্যালু হচ্ছে 100 প্লাস 0.4 ওয়াই। তো 100 অন্য কালার দিই, 100 প্লাস 0.4 ওয়াই, এটা হচ্ছে সি এর ভ্যালু। আচ্ছা, প্লাস আয়ের ভ্যালু কত দেখো তো, আয়ের ভ্যালু হচ্ছে 50, আয়ের ভ্যালু 50 এবং জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে 100, মানে সরকারি ব্যয় বা গভর্নমেন্টাল কস্ট, এটা হচ্ছে 100। আচ্ছা, তাহলে এইখানে আমাদের কি আসতেছে দেখো, এখানে আমরা লিখবো হচ্ছে বা ওয়াই ইজ ইকুয়াল টু এটা, রাইট। আচ্ছা, বা ওয়াই সমান এই 100, এই 50 আর এই 100, আমরা এটা যোগ করে ফেলতে পারি না, সবগুলো তো সংখ্যা। তাহলে এখানে হচ্ছে 250 যোগ 0.4 ওয়াই, তাই না। এই যে 0.4 ওয়াই, এটাকে আমরা এই দিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে, সেটা বিয়োগ হবে, কারণ এদিকে যোগ অবস্থাতে আছে। বা ওয়াই মাইনাস 0.4 ওয়াই সমান 250। আচ্ছা, বা ওয়াই মানে একটা ওয়াই, আর এটা একটা ওয়াই চেয়ে ছোট 0.4, ঠিক আছে। তো এটা একটা ওয়াই থেকে যদি 0.4 ওয়াই বিয়োগ করা হয় তাহলে 0.6 বা 0.6 ওয়াই থাকে সমান 250, রাইট। এই যে 0.6 এটা দিকে গুণ অবস্থাতে আছে, ওই দিকে গেলে কি হবে, উল্টা দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাই না। আচ্ছা, বা ওয়াই ইজ ইকুয়াল টু 250 ডিভাইডেড বাই 0.6, রাইট। আচ্ছা, এখন এই যে নিচে যদি ভগ্নাংশের ভাগ হয় তার মানে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। এটা আমি একটা শর্ট ক্যালকুলেশন তোমাদেরকে দেখাই। 250 ডিভাইডেড বাই 0.6, এটা করতে গেলে আমাদের একটা গুণ দিয়ে এই একটা দশমিকের জন্য 1, আর দশমিকের পর একটা সংখ্যার জন্য আমরা দিব হচ্ছে 10, বুঝছো, দিয়ে আমরা হচ্ছে এটা উঠিয়ে দিতে পারি। এবার আমরা ক্যালকুলেশন করে দিলে মানে একটা সংখ্যা পেয়ে যাব। তো এটাকে আমরা একটু কাটার চেষ্টা করি, কাটলে কি হয় তোমার, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5। তো এখন আমরা এটাকে গুণ করি, 5 এবং হচ্ছে 250, 5 25-এ 125, 125 সাথে হচ্ছে 0, 1250 ডিভাইডেড বাই 3। এখন আমরা ভাগ করলে যে মানটা পাবো সেটা এখানে লিখতে পারবো আমরা। তো 3 আর হচ্ছে 1250, 3-এ 4-এ হচ্ছে 12, এখানে কিছু থাকতেছে না। তো এখানে আমরা যদি হচ্ছে 5 নামাই তাহলে আমাদেরকে একটা 0 দিতে হবে, আর এই যে অতিরিক্ত এই 0, তাহলে 3, তারপরে হচ্ছে কত এখানে 3, ওকে হচ্ছে 3, তো এখানে থাকতেছে 2, এই 0 এখন না নামলে হবে এখানে, তারপরে 0টা আমরা নিয়ে আসলাম। তো তারপরে হচ্ছে কত, আচ্ছা এখানে 406 আসে, তাই না। একবারে আমরা যদি ভাগ করি 406 বা এমন কিছু একটা আসে। আচ্ছা, যাই হোক, এটা ক্যালকুলেটর দিয়ে আমরা একটু ভাগ করে ফেলি, কারণ এটা বেশ ঝামেলা হচ্ছে এখানে। আমি একটু ক্যালকুলেটরটা নিই, দেখো এখানে হচ্ছে একটু ক্যালকুলেটর দিয়ে আমরা ভাগটা করে ফেলার চেষ্টা করি। ক্যালকুলেটর 1 মিনিট আমাকে দিবে, জাস্ট ক্যালকুলেটরে আমাকে যেতে হবে। আচ্ছা, তো ক্যালকুলেটরে গেলে এখানে হচ্ছে কত, 250 ডিভাইডেড বাই 0.6, 250 ডিভাইডেড বাই 0.6, এটার ভ্যালু আসে হচ্ছে 416.66, যেটা বললাম 406 না, এখানে 0টা অতিরিক্ত দেওয়া হয়েছে, 416.66 এমন আসবে, ঠিক আছে। ক্যালকুলেশনটা এখানে একটু ভুল হয়েছে আমার, এর জন্য সরি। এখানে আমি লিখে দিচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু 416.66, এটা হচ্ছে আমাদের জাতীয় আয়ের অবস্থা, ঠিক আছে। এখন আমাদেরকে যেটা বলতেছে যে ভোগ ব্যয় দ্বিগুণ হলে, হ্যাঁ আমাদের এখানে পরে যেটা ছিল, পরে বলতেছে যে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হলে আমাদের ভারসাম্য জাতীয় ব্যয়ের উপর কি প্রভাব পড়বে, জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে। তো বিনিয়োগ ব্যয় হচ্ছে যে এটা দ্বিগুণ হলে, তো আয় সমান 50 ছিল, এখন হচ্ছে কি আয় সমান 100 হলে আমাদের জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে। তো এই যে আয়, এটার ভ্যালুটা জাস্ট এই 50-এর পরিবর্তে 100 হয়ে যাবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, রাইট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সি এর ভ্যালু তো আমরা একই রাখবো, 100 প্লাস 0.4 ওয়াই, আর এইটা এখন দ্বিগুণ হয়েছে, তুমি উপরে লিখে নিবা কিন্তু যে দ্বিগুণ হলে কত হবে, এভাবে তোমরা হিসাব করে নিবা। তো তারপর এটা হচ্ছে এখন 100, আর জি এর ভ্যালু সেটা ডেফিনেটলি 100 ছিল।
বা ওয়াই সমান এটা। আচ্ছা, বা ওয়াই সমান 100 100 100, তার মানে 300 300 যোগ 0.4 ওয়াই। আচ্ছা, এটা যোগ, এটা এদিকে আসলে বিয়োগ হবে, হ্যাঁ। তো ওয়াই মাইনাস 0.4 ওয়াই সমান হচ্ছে 300, এটা বিয়োগ করলে আগের মতোই 0.6 ওয়াই সমান হচ্ছে কত হবে, সমান 300, বা ওয়াই সমান 300 ডিভাইডেড বাই 0.6 0.6। এবার এই যে হচ্ছে 0.6 দিয়ে আমরা যদি 300কে ভাগ করি তাহলে আমাদের ভ্যালুটা কত আসে আমরা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে 300 ডিভাইডেড বাই 0.6, এটার ভ্যালু আসে হচ্ছে 500। এটার ভ্যালু কত আসে, 500, ঠিক আছে। এটার মান আসে 500, অর্থাৎ দেখো আগে ছিল হচ্ছে আমাদের 416.66, আর এখন এসেছে হচ্ছে কত, এখন এসেছে 500। তাহলে আমাদের কি হবে, যদি এই যে বিনিয়োগ ব্যয় এটা যদি হচ্ছে 50-এর পরিবর্তে 100 হয়, দ্বিগুণ হয়ে যায়, তাহলে আমাদের জাতীয় আয় 416.66 থেকে বৃদ্ধি পেয়ে 500 হয়, মানে জাতীয় আয়টা বৃদ্ধি পায়। কি বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের এখানে ম্যাথমেটিক্স, খুবই সহজ একটা ফর্মুলা দিয়ে এই ম্যাথটা সলভ করা যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের 7 নম্বর আমরা লিখে দিচ্ছি ডান, হ্যাঁ। আচ্ছা, তারপর আমাদের দেখব 8 নম্বর কোশ্চেন। তো 8 নম্বর কোশ্চেনে হচ্ছে এই 8টা কোশ্চেনই আমরা সলভ করব, মানে তোমার রাজুগুতরা মডেল কলেজের 8টা কোশ্চেন আমার কাছে মনে হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, সেই 8টা নিয়েই আমাদের এই ক্লাস। তো এই 8টা আমরা হচ্ছে এর 8 নম্বর কোশ্চেনে চলে এসেছি, এটাও খুবই গুরুত্বপূর্ণ, ডেফিনেটলি পরীক্ষাতে আসার মতো কোশ্চেন। এটা আমরা সলভ করি। তো ক নম্বরে এটা বলছে যে নিকাশ ঘর কি। নিকাশ ঘর হচ্ছে যে একটি নির্দিষ্ট দিনে সাধারণত ব্যাংকগুলো, যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, তারা নিজেদের মধ্যে আন্তঃব্যাংকিং লেনদেনগুলো করে, নিজেদের মধ্যে যে চেক বন্ড বা যেগুলো জমা করে সেগুলো আন্তঃব্যাংকিং লেনদেনগুলো করে। তো এই যে নিজেদের মধ্যে ব্যাংকিং লেনদেন, এটাকে বলা হয় নিকাশ ঘর, ঠিক আছে। মোবাইল ব্যাংকিং এর একটি যুগ উপযোগী ব্যাংকিং ব্যাখ্যা করো। তো মোবাইল ব্যাংকিং যুগ উপযোগী কারণ কি, মানে বর্তমান যুগের সাথে যায়, এটা হচ্ছে যুগ উপযোগী। মানে আমাদের এখনকার সময় এসে তো ওই যে ব্যাংকে লাইন ধরে দাঁড়িয়ে থাকা, ব্রাঞ্চে যাওয়া, বুথে যাওয়া, এগুলো একটু মানে ডিফিকাল্ট এখনকার মতো কম্পিটিটিভ ওয়ার্ল্ডে। তো মোবাইল ব্যাংকিংয়ে যেটা হয় যে ব্যাংকে লাইন ধরে দাঁড়াতে হয় না, তোমার হচ্ছে বুথে গিয়ে টাকা উঠাইতে হয় না, ঘরে বসে ট্রানজ্যাকশন করা যায়, হ্যাঁ, ঘরে বসেই তোমার মানি ট্রান্সফার করা যায়, সব কিছু করা যায়। তো এর জন্য বলা হয় যে এটা যুগ উপযোগী, এখনকার মতো ফার্স্ট এন্ড ওয়ার্ল্ডে এটা খুবই ইম্পর্টেন্ট। এবার তুমি এক্সপ্লেন করবা, উদ্দীপকের আলোকে দাম স্তর নির্ণয় করো, এখানে ইনফরমেশন দেওয়া আছে, দাম স্তর নির্ণয় করো, এটা এখানে সলভ করে দেওয়া যাবে। তো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে পিটি ইজ ইকুয়াল টু M1V1 প্লাস M2V2, এটা আমরা একটা ফর্মুলা জানি না। তো এইখানে কোনটা M1 কোনটা হচ্ছে V1, এখানে দেখো যে একটা আছে M, একটা আছে M ড্যাশ, তাহলে আমরা 1 না লিখে আমরা ড্যাশ দিয়ে লিখে দিব, ঠিক আছে। তাহলে আমরা এভাবে লিখে দিব, কি লিখে দিব হচ্ছে PT ইজ ইকুয়াল টু MV প্লাস M ড্যাশ V ড্যাশ, ঠিক আছে। আচ্ছা, M হচ্ছে নর্মাল যে ক্যাশ মানি সেটা, আর V হচ্ছে তার প্রচলন গতি, আর M ড্যাশ হচ্ছে ব্যাংকে রাখা টাকা, আর V ড্যাশ হচ্ছে তার প্রচলন গতি। আচ্ছা, এখান থেকে আমাদের দাম স্তর নির্ণয় করতে হবে, আর T হচ্ছে ট্রানজ্যাকশন টাইম, কতবার লেনদেন করা হচ্ছে, আর P হচ্ছে দাম স্তর। P এর ভ্যালুটা আমরা বের করব, তার মানে এখানে হচ্ছে MV প্লাস M ড্যাশ V ড্যাশ ডিভাইডেড বাই T। আচ্ছা, M এর ভ্যালু কত, M এর ভ্যালু হচ্ছে 300। আচ্ছা, V এর ভ্যালু কত, V এর ভ্যালু হচ্ছে 10। আচ্ছা, এটা এখানে হচ্ছে গুণ অবস্থাতে থাকবে, প্লাস M ড্যাশের ভ্যালু হচ্ছে 150, আর V ড্যাশের ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, আর ট্রানজ্যাকশন টাইম T হচ্ছে 250, ঠিক আছে। এবার জাস্ট ক্যালকুলেশনটা করো, 300 সাথে 10 গুণ করলে হচ্ছে 3000, যোগ 150-এর সাথে আমরা যদি হচ্ছে 5 গুণ করি, 5 15 হচ্ছে 75, আর সাথে একটা শূন্য, 750 ডিভাইডেড বাই 250, তাহলে এখানে উপরে থাকতেছে 3750 ডিভাইডেড বাই 250, একটা শূন্য কেটে যায়। তো 375কে আমরা যদি হচ্ছে 25 দিয়ে ভাগ করি 375কে, তাহলে হচ্ছে তোমার 15 হয়, তাই না। 15 গুণ 25 হচ্ছে তোমার 375, তার মানে এইখানে আমাদের আনসার আসতেছে হচ্ছে 15। তো দাম স্তর হচ্ছে 15 টাকা, হ্যাঁ। এটা একটু তোমরা ক্রস চেক করে নিও, 15 তো আমি একটু মুখে তো হিসাব করে ফেললাম, একটু ক্যালকুলেটারে জাস্ট রিচেক করি, হ্যাঁ, যে হচ্ছে 375 ডিভাইডেড বাই 25, এটা করলে আমাদের সরি আমি এটা ভুল লিখেছি এখানে, 375 ডিভাইডেড বাই 25 সমান 15, হ্যাঁ, ঠিক আছে। তার মানে এখানে দাম স্তর হচ্ছে আমাদের 15 টাকা, এই ফর্মুলা দিয়ে তোমরা লিখে দিবা। তোমরা উপরে ইন্ট্রোডাকশন লিখবা যে দেওয়া আছে এইখানে
এম সমান এত, ভি সমান এত, এম ড্যাশ ভি ড্যাশ এটা সমান তোমরা দিবা, তারপরে তোমরা এটা লিখবা। আচ্ছা, মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে পরিবর্তিত দাম স্তর ও অর্থের মূল্য নির্ণয়পূর্বক তাদের মধ্যে বিদ্যমান, তাদের মধ্যে হবে এখানে, তাদের মধ্যে বিদ্যমান সম্পর্ক উদ্দীপকের আলোকে চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো। আচ্ছা, মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে, তার মানে এই যে এইটা যদি দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে, এটা যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে পরিবর্তিত দাম স্তর নির্ণয় করতে হবে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে তাহলে সব কিছু আবার নতুন করে করি। দেখো, পিটি সমান এম ভি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ, ঠিক আছে। আচ্ছা, আগে ছিল এটা 300, এখন আমরা কত লিখবো তাহলে? এখন আমরা লিখবো হচ্ছে 600। 600 গুণ এটার প্রসারণ গতি কত ছিল? প্রসারণ গতি ছিল হচ্ছে 10, তাহলে 600 গুণ 10 যোগ, আর এটা তো সেম আগের মতো ছিল, এটা সেম 150, এটা 150 ইন্টু এটার সাথে গুণ হবে কত? এটার সাথে গুণ হবে আগের মতো 5। আচ্ছা, আর সাথে এই যে টি, এটা এদিকে ভাগ হয়ে যাবে। ট্রানজ্যাকশন টাইম, ট্রানজ্যাকশন আমি কিন্তু এক লাইন কম করছি, ঠিক আছে, মানে ওই যে আগের সূত্রটা ভেঙে লেখা, এটা লিখতেছি না, সহজে আমরা বুঝতে পারবো এখন। তো ট্রানজ্যাকশন টাইম কত? ট্রানজ্যাকশন টাইম হচ্ছে 250, 250, তাহলে উপরে হচ্ছে 6000 যোগ, এটা ছিল আগের মতোই যেমন হচ্ছে তোমার 750। এখানে বলতেছে যে মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে, তাহলে হচ্ছে আমরা ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণও দ্বিগুণ লিখতে পারি। দরকার নাই, একটা জাস্ট দ্বিগুণ লিখলেই হচ্ছে, এখানে তো বলে নাই অতিরিক্ত কিছু। তাহলে এটা হচ্ছে 750 আগের মতো। তাহলে এইখানে যেটা ঘটতেছে যে 6750 ডিভাইডেড বাই 250, এবার ভাগ করলে কত হয় আমরা একটু দেখার চেষ্টা করি। এবার আমরা দেখার চেষ্টা করি হচ্ছে 6750, আচ্ছা এখানে 6750, আচ্ছা এখানে তো এটা কাটা যাচ্ছে না কোনোভাবে। দেখো 6750 ডিভাইডেড বাই 250, আচ্ছা তো এটার মান আসে হচ্ছে 27, বুঝছো, এটা ভাগ করলে মান আসে 27। আচ্ছা, তাহলে ওইখানে আমাদের এই যে পি এর ভ্যালু, ওইখানে পি এর ভ্যালু ছিল কত? ওইখানে পি এর ভ্যালু ছিল হচ্ছে 15 টাকা দাম স্তর, আর এইখানে হচ্ছে তোমার দাম স্তর হচ্ছে 27 টাকা। তাহলে আমাদের চেঞ্জ হচ্ছে, রাইট, দাম স্তর ডেফিনেটলি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এইখানে আমরা একটা কাজ করি, যেহেতু মুদ্রার পরিমাণ চেঞ্জ করতে বলছে, তার মানে আমরা শুধু এইটা চেঞ্জ না করে এইটাও চেঞ্জ করি, কারণ স্পেসিফিক বলে নাই, বাট দুইটাই চেঞ্জ করা উচিত, বুঝছো। তো তাহলে ওইখানে দ্বিগুণ মানে হচ্ছে 300 করে দিই, 300 গুণ 5, 300 গুণ 5 মানে কত হয়? 1500, 1500 মানে হচ্ছে এইখানে 7500 চলে আসে, 7500 ডিভাইডেড বাই 250। তো এটা কাটলে হচ্ছে 25-এর সাথে কত করলে 750 30, তাই না? 30, তাহলে 27 না, আমাদের উত্তর আসবে হচ্ছে 30। এটা ফলো করো, দুইটাই চেঞ্জ করো, দুইটাকেই দ্বিগুণ করো, একটাতে করলে একটু ভুল হতে পারে। আচ্ছা, এবার বলছে ভ্যালু অফ মানি, মুদ্রার মান নির্ণয় করতে। তো আমরা জানি ভ্যালু অফ মানি ইজ ইকুয়াল টু 1/p, দাম স্তর। তো আমরা প্রথমটা করার জন্য V1 এবং P1 দিব। তো প্রথমটাতে আমাদের আগেরটাতে ছিল কত? আগেরটাতে ছিল 15 টাকা, তাহলে 1/p মানে হচ্ছে 1/15, তাহলে প্রথমবার আমাদের ভ্যালু অফ মানি ছিল 1/15। আর পরের বার কি হলো? পরের বার হচ্ছে 1/p2, তার মানে 1 এই যে এটার মানে এখন 30, তার মানে এটা 30 হয়েছে। তো দেখো 1/15-র চেয়ে 1/30 কিন্তু ছোট সংখ্যা, এটা ছোট সংখ্যা, তার মানে এই যে দাম স্তর যত বৃদ্ধি পাচ্ছে আমাদের অর্থের মূল্যটা তত কমে যাচ্ছে, এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে, এটাই হচ্ছে এখানে বিষয়। এখন আমরা চিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করব। দেখো, চিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি, একটা চিত্র হলেই দুইটা দেখা যাবে, এই যে y 0 এবং x। ওকে, তো এইদিকে দিব আমরা হচ্ছে, এইদিকে দিব দাম স্তর, এইদিকে দিব হচ্ছে মুদ্রার মান। আচ্ছা, দাম স্তর কত? একটা হচ্ছে তোমার 15 টাকা, একটা হচ্ছে 30 টাকা, একটা হচ্ছে 15 টাকা আর আরেকটা হচ্ছে 30 টাকা। আর এইদিকে যে মুদ্রার মান দেওয়া আছে, ভ্যালু অফ মানি, একটা হচ্ছে 1/15, একটা হচ্ছে 1/30। তো 1/30 হচ্ছে ছোট সংখ্যা আর 1/15 হচ্ছে বড় সংখ্যা, বড় সংখ্যা তো উপরে থাকে, রাইট। আচ্ছা, যখন আমাদের দাম স্তর ছিল 15, তখন আমাদের ভ্যালু অফ মানি ছিল 1/15, আর যখন দাম স্তর ছিল 30, তখন ছিল আমাদের ভ্যালু অফ মানি 1/30। তাহলে আমাদের রেখাটা হচ্ছে কেমন? রেখাটা তুমি স্ট্রেট টানতে পারো অথবা এভাবে টানতে পারো, ঠিক আছে, স্ট্রেটও টানতে পারো, এভাবেও টানতে পারো, কোনো সমস্যা নেই। আবার তুমি যদি মনে করো না আমি এগুলো ভয় পাই, এভাবে করলে কি মার্ক দিবে কিনা, তোমরা স্ট্রেটও টানতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো এটা তোমরা দিবা হচ্ছে ভ্যালু অফ মানি, এটা ছিল 1, এটা ভ্যালু অফ মানি 2, ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে ভিএম রেখা, ভ্যালু অফ মানি রেখা, ওকে। তাহলে এটা হচ্ছে তোমার ভ্যালু অফ মানি, আর এটা হচ্ছে দাম স্তর। তো দেখো যে অর্থাৎ দাম স্তর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভ্যালু অফ মানি কি হয়?
ভ্যালু অফ মানি হ্রাস পাচ্ছে, ভ্যালু অফ মানি কমে যাচ্ছে, দাম যত বৃদ্ধি পায় ভ্যালু অফ মানি হ্রাস পায়। তো এটা এই আটটা হচ্ছে সৃজনশীল এই তোমার রাজুক উত্তরা মডেল কলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবার টেস্ট পরীক্ষাতে যেগুলো এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আমাদের ক্লাসটা ছিল। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ক্লাসটা করার জন্য। অন্য ক্লাসে আমরা পরের হচ্ছে একটা কলেজের বা টেস্ট পরীক্ষার কোশ্চেন সলভ করব, এবং তোমাদেরকে যেটা বললাম যে ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, এগুলা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে এইসব টিচারগণ তারাই কোশ্চেন করেন বিভিন্ন বোর্ড পরীক্ষা, ঠিক আছে? তো আমরা তারপরে অন্য একটা কলেজের ক্লাস করবো ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাদেরকে, আসসালামু আলাইকুম।